মেয়েটার কথা শুনে সবাই চমকে যায়, কিন্তু কেউ কাছে আসার সাহস পায় না, কারণ আকাশ হলো এমপির ছেলে। আকাশই সবসময় ঝামেলা করে বেড়ায়, এবার ঝামেলাটা অনেক বেশি বড় হয়েছে। আকাশ রেগে বলে, শালি, তোকে না বারণ করলাম সবার সামনে বলবি না? তুই কথা শুনিসনি। আসলে তোর বোনকে নয়, তোকে ধর্ষণ করা দরকার ছিল, তাহলে আজকে এমনটাই হতো না। আমার বোনকে হাসপাতালে অবধিও নিতে দাওনি। আমাকে মারলেও তোমাদের শাস্তি একদিন হবেই। ওই ছেলে, সামনে থেকে সরে যা, না হলে তোকে আগে মারবো। নিলয়ের দিকে তাকিয়ে কথাটা বলল আকাশ। নিলয় এতক্ষণ ভয় পেয়েছিল, কিন্তু মেয়েটার কথা শুনে নিলয়ের মাথাটা রাগে কেমন ঝিমঝিম শুরু করে। নিলয় মেয়েটাকে বলে, আপনাকে চিনি না, তবে আমি কথা দিচ্ছি আপনার বোনকে হাসপাতালে নিয়ে যাব। আপনি থানাতে যেও ওদের নাম কেস করে আসবেন। হা 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 হা, বুঝতে পেরেছি তোর মরার ইচ্ছে হয়েছে। আমাদের নামে পুলিশের কাছে কেস করলে পুলিশ সেই কেস কখনো গ্রহণ করবে না। চিনিস না আমি কে? আমি আকাশ পুরো কথাটা শেষ করতে পারে না। নিলয় এগিয়ে এসে আকাশকে পেটে এ জোরে একটা ঘুষি দেয়। আকাশ এক হাত পিছিয়ে এসে বমি করে দেয়, তারপর মাটিতে ধপ করে পড়ে যায়। সবাই হাঁ করে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। নিলয় তার কাঁধে থেকে ব্যাগটা খুলল, মেয়েটার হাতে দেয় ব্যাগটা। আরেকটা ছেলে এগিয়ে আসে নিলয়ের দিকে। নিলয় তাকে জোরে একটা লাথি দেয়। ছেলেটা দূরে গিয়ে পড়ে। বাকিরা ভয় পেয়ে ওদের দুজনকে নিয়ে ভার্সিটিতে থেকে চলে যায়। নিলয় সহ বাকি স্টুডেন্টরা মেয়েটার কাছে আসে। নিলয় বলে, কি হয়েছে বলুন তো? মেয়েটা কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে সে। মেয়েটা বলে, আমার নাম তানিয়া, আমার বোনের নাম তিয়া। আমরা দুই বোন। আমার মা ফারান নামের ছেলেটার বাড়িতে কাজ করে। ছেলেটা আকাশের বন্ধু। ওদের দুজনকেই আপনি মেরেছেন। আমার ছোট বোন রোজ আমার মায়ের সাথে দেখা করতে যেত। গতকাল রাতে আমার মায়ের শরীর খারাপ হয়। আমি তখন বাড়িতে ছিলাম না। আমার ছোট বোন যায়, সে প্রায়শই যেত। গতদিন বৃষ্টি হচ্ছিল। আমার বোন যখন আমার মায়ের বাকি কাজগুলো করে বাড়িতে ফিরবে, তখন অনেক বৃষ্টি। একটা গাড়ি আসে বাড়িতে। গাড়ির ভেতরে ওরা 5 জন ছিল। বাড়িতে ঢোকে না ওরা। গাড়ির ভেতরেও ওরা বসে ড্রাগস নিতে থাকে। আমার ছোট বোন বারান্দায় এসে দাঁড়ায়। মা তখন ওকে বলে, আমার বোন বলে, 5 মিনিটের রাস্তা, গরম পড়েছে, ভিজলে কিছু হবে না। যাই মা, আপু একা থাকবে বাড়িতে। আপুর এক্সাম ছিল, বাড়িতে আসতে লেট হবে। তখন সন্ধ্যা হয়ে গেছে। আমার বোন বের হয়, সে ভিজে যায়। আমার বোন যখন চলে আসবে, এমন সময় গাড়ির ভেতর থেকে ফারান ডাক দেয় আমার বোনকে। আমার বোন দাঁড়ায়। ফারানকে সে চেনে। টিয়া, কোথায় যাচ্ছিস ভিজতে ভিজতে? বাড়ি যাচ্ছি ভাইয়া, মা অসুস্থ ছিল, তাই এসেছিলাম। তোর বোন কোথায়? আপুর পরীক্ষা ছিল, আসতে পারিনি। ভিজে ভিজে না যে গাড়ির ভিতরে ভাই, কিছু সময় বসে থেকে কমলে তারপর যাস। না, যেতে পারবো আমি। আরে আই তো। ফারান আমার বোনের হাত টেনে গাড়ির ভেতরে তোলে। তারপর সে দেখতে পায় গাড়ির ভেতরে আরও ছেলেরা বসে আছে। ক্লাস 5-এ পড়ে আমার বোন। সবে ওড়না পড়তে শুরু করেছে। ওরা গাড়ির ভিতরে মিউজিক ছেড়ে দেয়, ভলিউম বাড়িয়ে গাড়ির দরজা আটকে দেয়। আমার মা সবটা দেখে। বাহিরে আসে অসুস্থ শরীর নিয়ে। আকাশ নামের ছেলেটা আমার মায়ের মাথায় জোরে আঘাত করে। তারপর সে ভেতরে আসে। থিয়ার মুখ ওড়না দিয়ে বেঁধে দেয়। তারপর ওরা গা থেকে সব কাপড় খুলে ফেলে। ওরা নেশায় বুঁদ হয়েছিল। ফারহান, আমার মাথা কাজ করছে না, একদম পচি জিনিস। ও ধরলেই কারেন্ট লাগে। আরে খেতে ইচ্ছে করছে, এসব জিনিস খেতে হয়, না হইলে উপরওয়ালা মাফ করবে না। এটা আমাদের হক। শালা, তোর জন্য কাজের মহিলা মেয়েকে নিয়ে মজা করতে চলেছি। যদি কেউ জানতে পারে কি হবে ভেবেছিস? আম্মা, আমাকে চিনো না? থানা, পুলিশ, ভার্সিটি, মাঠ সব একা সামলে নিয়ে চলি। এসব মাল খেতে এসে যদি ঝামেলাতে পড়তে হয়, তাহলে কি বা ছিড়লাম? শুরু করিস না কেন? মামা, আমি একটু টাচ করি, আমার হাত পা কাঁপছে, একটু ধরবো ওর? দূর হিজড়া, যা ভাগ। আকাশ কথাটা বলে তিয়ার শরীরে হাত দেয়, আস্তে করে চাপ দেয়। আবেশে চোখ বন্ধ করে ফেলে। একে একে বাকি 4 জনই তিয়ার সঙ্গে। তিয়া করে কাঁদতে থাকে সে।
হাত পা ছোড়াছুড়ি করতে থাকে। ওনা দিয়ে তিয়ার হাত পা বেঁধে দেয়, বাকি দুজন পা ধরে রাখে। প্রথমে আকাশ, তারপর ফারহান, তারপর বাকি তিনজন একসাথে আমার বোনকে ধর্ষণ করে। গাড়ির ভেতরে নেশা করে আর জোরে মিউজিক ছেড়ে দিয়ে আমার বোনকে ওরা একবার নয় 5 বার ধর্ষণ করে। আমি বাড়িতে এসে দেখি তিয়া নেই। অপেক্ষা করছিলাম, সে ফিরছিল না বলে মাকে ফোন করি। মা ফোন ধরে না। আমি ছাতা নিয়ে এগিয়ে আসি। আমার মা কখনো আমার ফোন রিসিভ করে না, এমনটা হয়নি। আমি এগিয়ে এসে দেখি মা গাড়ির পাশে পড়ে আছে। আমার মা কখনো আমার ফোন রিসিভ করে থাকেনি। আমি এগিয়ে এসে দেখি আমার মা গাড়ির পাশে পড়ে আছে। আমার মায়ের মাথা থেকে রক্ত পড়ছে। আমি ছাতা ফেলে দিয়ে দৌড়ে আসি সেখানে, চিৎকার করি। তখনই গাড়ির ভেতর থেকে ওরা বের হয়। আমার বোনকে ওই অবস্থায় দেখি, ওর যেন হুঁশ নেই। আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কেঁপে কেঁপে উঠতে থাকে আমার বোন, মুখ দিয়ে ফেনা বের হয়ে গেছে। আমি জোরে চিৎকার করি। আমার চিৎকার শুনে বাড়ি থেকে মানুষজন এগিয়ে আসে, কিন্তু আকাশেরা আমাকে মারে অনেক। আমার বোনকে ওরা আটকে রেখেছে। আমি রাত থেকে পালিয়ে বেঁচেছি। আজকে থানাতে যাবার সময় ওদের সামনেই পড়ি। আমি কোন দিকে যাব জানি না। বয় ভার্সিটির ভেতরে এসে প্রবেশ করি। আমার বোনকে বাঁচাও তোমরা। তানিয়ার কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। এমন একটা কাজ করতে পারে মানুষ? এদের জন সম্মুখে ফাঁসি হওয়া উচিত, কিন্তু কিছুই করার নেই। ওদের দল ক্ষমতাতে, ওদের পাওয়ার এখন, টাকাও আছে, যে কোনো ভাবেই ওরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরতে পারে। নিলয় তানিয়ার হাত ধরে বলে, চিন্তা করবেন না, আমার সাথে চলেন। পার্ট 9। চিন্তা করবেন না, আমার সাথে চলেন। আপনার বোনকে আমি হাসপাতালে নেবার ব্যবস্থা করছি। ফারহানের বাড়ির ঠিকানা দেন। নিলয় ভিড় ঠেলে বাহিরে আসে। তানিয়া থেকে ঠিকানা নিয়ে ওর টিমমেটদের ফোন করে। হ্যাঁ নিলয়, বলো। মিশনের প্রথম দিন, অথচ আজকে একটা ঘটনা ঘটেছে। আমাদের কাজ সহজ হয়ে গেছে। আমরা এবার পুরোপুরি মিশন সরাসরি অংশ নিতে পারবো। আগে তো ছদ্মবেশে ছিলাম, তবে হ্যাঁ সাকিব, তুমি নিজের দায়িত্ব নিবা। বাকি আমরা 9 জন ছদ্মবেশেই থাকবো। একটা ঠিকানা দিচ্ছি, জলদি চলে যাও। সেখানে 12 বছরের এক মেয়েকে 5 বার গণধর্ষণ করা হয়েছে। তাকে উদ্ধার করবে, আর যে বাধা দেবে তাকে লাঠি দিয়ে পেটাতে থাকবে, তার সেই যেই হোক। ঠিক আছে। মনে রাখবে, এই মিশনের সত্য হলো আমরা যা খুশি করতে পারবো, তবে সেটার লিমিটের ভিতর থেকে। সো গো ফাস্ট অ্যান্ড টেক অ্যাকশন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাও। দরকার হলে ডাক্তারকে তুলে নিয়ে যাও সেখানে। ইমার্জেন্সি কেস কিন্তু। ইয়েস নিলয়, আই এম গোয়িং নাও। নিলয়ের কথা শুনে সাকিব ফোন কেটে দেয়। কিছু ফোর্স নিয়ে সাকিব 5 মিনিটের ভিতরে এক গাড়ি সেনাবাহিনী নিয়ে হাজির হয় ফারহানের বাড়িতে। ওদিকে নিলয় বলে, বন্ধুগণ, আমাদের এই শাস্তির বিচার চাই। যে কেউ এভাবে অন্যায় করে পার পাবে না। চলেন আমরাও যাই ওদের বাড়িতে। নিলয়ের কথা শুনে কেউ এগিয়ে আসে না, তবে রাকিব আসে। রাকিব, নিলয় আর তানিয়া 3 জন একসাথে আসে ফারহানের বাড়িতে। সাকিবও এসেছে ফোর্স নিয়ে। সেনাবাহিনীকে ফারহানের বাড়ি দারোয়ান ঢুকতে দেয় না, কারণ এটা মেয়ের বাড়ি। কিন্তু সেনাবাহিনী গ্যাস বোম ছুড়ে জায়গা ফাঁকা করে। তারপর বাড়ির গেট ভেঙে ভিতরে আসে। ভিতরে এসে দেখতে পায় একটা গাড়ি, আর গাড়িতে ঘিরে আছে কয়েকজন মানুষ। সাকিব এগিয়ে যায়, কাজের মহিলাকে খুঁজতে থাকে, কিন্তু তাকে পাওয়া যায় না। মেয়রের স্ত্রী শাহিনা বেগম বলে, আপনারা কি ডাকাত? হ্যাঁ, এইভাবে গেট ভেঙে ভেতরে আসছেন কেন? কি সমস্যা? মানুষজন দেখবে তো নাকি? আমাদের কাছে খবর আছে ওখানে তিয়া নামের 12 বছরের মেয়েকে গণধর্ষণ করা হয়েছে। এই গাড়ির ভিতরে মেয়েটাকে ধর্ষণ করেছে। সরুন সামনে থেকে। আপনারা কি মালটাল খান? হ্যাঁ, বলা নাই কওয়া নাই এইভাবে এসেছেন, আর আপনি ভুলভাল খবর নিয়ে আসছেন। মাইক্রো আমার ছেলের, সে তো বাড়িতে নেই। সরেন, গাড়ি দেখতে দেন। সাকিবরা এগিয়ে যায় সেদিকে। তারপর গাড়ির কাছে এসে দেখে গাড়ি একদম ঠিকঠাক, সেখানে কিছুই নেই। 3-4 জন সবকিছু ঠিকঠাক মতো খুঁজেও কোনো কিছুই পাওয়া যায়নি। তবে কি ভুল ইনফরমেশন ছিল? নিলয় তো কখনো ভুল ইনফরমেশন দেবে না। এমন সময় তানিয়ারা ভিতরে প্রবেশ করে, কাঁদতে কাঁদতে দৌড়ে আসে সেই দিকে। নিলয় মিডিয়ার লোকেদের ফোন করে ডেকে এনেছে। তানিয়াকে ভিডিও করছে সবাই। সে কাঁদতে কাঁদতে গাড়ির কাছে আসে। আমার বোন কোথায়? আমার মা কোথায়?
দেখ সামরি, ফালতু কথা বন্ধ কর। তুই এদের নিয়ে এসেছিস তাই না? সাংবাদিক ডেকেছিস তুই, কিন্তু তুই এসব মিথ্যে কেন রটাচ্ছিস? মিথ্যা। আমি নিজের চোখে দেখেছি আমার মা পড়েছিল এখানে, ওর মাথার রক্ত লেগেছিল। আমার বোনকে গাড়ির ভেতর ছিল, আমার বোন গাড়ির ভেতর ছিল, সে এতক্ষণে হয়তো মারাও গেছে। আমার বোন কোথায়? গাড়ির ভেতর এসেছিল, আমার বোনকে ধর্ষণ করেছে, আমি নিজের চোখে দেখেছি। আমার বোনকে আর মাকে তোরা কোথায় সরিয়েছিস? ফালতু কথা বন্ধ কর। তোর মা 2 দিন হলো কাজেই আসেনি, দেখ কোথায় গিয়েছে। আমার ছেলেকে ভাসাবি না। তোর ছেলে নয়, শুধু আকাশ আছে, এমপির ছেলে, বাকিরা চেয়ারম্যান ছাত্রনেতার ছেলে। ওরা 5 জন আমার বোনকে ধর্ষণ করেছে। আমার বোন কোথায়? চুপ কর, একটা বাজে কথা বলবি না, নাহলে মেরে তোর গাল বাঁকা করে দিব। চুপ করুন আপনি। সে মিথ্যা কেন বলবে? কত বছর কাজ করেছে আপনার মা? 5 বছরের বেশি। শুনুন মিসেস শাহিনা, তার মা 5 বছর ধরে কাজ করছে। সে এতদিন অভিযোগ করেনি, আজকে কেন করলো? স্যার দেখুন, শীতের উপরটা ভেজা, হয়তো রক্তের দাগ ছিল, সেটা মোছার জন্য ভিজাতে হয়েছে। আর দেখুন, গাড়ির দরজার দাগ পড়ে আছে, মনে হচ্ছে নখের দাগ। হয়তো মেয়েটা পায়ের নখ গাড়ির দরজায় লাগছিল, প্রমাণ তো পাওয়া যাচ্ছে। নিলয় সবার ভেতর থেকে কথাটা বলে। তারপর নিলয়ের কথা শুনে সবাই ঘুরে নিলয়ের দিকেই তাকায়। নিলয়ের দৃষ্টিতে ছোট ছোট জিনিস এড়ায়নি। সাকিব নিলয়ের দিকে তাকায়, ইশারায় নিলয় বলে, শাহিনাকে পিটাও। সাকিব মহিলা অফিসারের দিকে তাকালো। মহিলা অফিসার হাতে লাঠি নিয়ে এগিয়ে আসে শাহানার দিকে। শাহিনা বলে, দেখুন, আপনারা বেশি বাড়াবাড়ি করছেন। রাস্তার কোনো ছেলের কথা শুনে আপনারা অ্যাকশন নিতে পারেন না। আমার গায়ে হাত দিবেন না। আমার হাজবেন্ড কিন্তু মেয়র, ভালো হবে না বলে দিচ্ছি। মারিয়া, অ্যাকশন। সাকিবের অর্ডার পেয়ে মারিয়া নামের অফিসার গায়ে সব জোর দিয়ে শাহিনাকে বেধড়কভাবে পেটাতে শুরু করে। 2-3 মিনিট মার খাবার পর শাহিনা থামতে বলে। ব্যথায় চিৎকার করতে করতে বলে, তানিয়ার মা রুমে আটকানো আছে। টিয়া মরবে বলে আমি তাকে হাসপাতালে পাঠিয়েছি। অন্তত যেন সে বেঁচে থাকে, কোনো সমস্যা না হয়। ওদের মাকে ভয় দেখিয়েছি যেন কিছু স্বীকার না করে। আমাকে আর মারবেন না, আমাকে ছেড়ে দিন। এমন সময় পুলিশ আসে সেখানে, কিন্তু যেখানে সেনাবাহিনী উপস্থিত আর সেটা তারা নিজ থেকে কেসটা দেখছে, সেখানে পুলিশ এসে কী করবে? সাকিব সাফ জানিয়ে দেয় কেসটা সেনাবাহিনীই দেখবে, পুলিশের কাছে যাবে না। পুলিশ যেন নাক না গলায়। পুলিশ আর কিছুই বলেনি। তানিয়ার মাকে উদ্ধার করা হয়। তানিয়ার মা সব কিছু সত্য বলে। সেখান থেকে তিয়াকে খুঁজে বের করা হয়। সে হাসপাতালে মরমর অবস্থায়। 12 বছরের এক মেয়েকে 5 জন মিলে গণধর্ষণ করা হয়েছে। খবরটা এখন পুরো বাংলাদেশেই ছড়িয়ে পড়েছে। এমপি মাসুদ দাঁড়িয়ে আছে, সামনে আকাশ, ফারহান, নয়ন, সুজন, নাজিম দাঁড়িয়ে আছে। মাসুদ এসে আকাশের গালে ঠাস ঠাস করে 2টা চড় বসিয়ে দিল। আকাশ গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। মাসুদ চিৎকার করে বলে, তোরা কি পাগল? কি করেছিস তোরা? বাচ্চা মেয়েকে দর্শন করেছিস? তোদের অনুমতি এত জঘন্য কেন? দর্শন করার কি দরকার তোদের? পার্টি দিবি, সুন্দরী বান্ধবীরা আসবে, তাদের নিয়ে ফুর্তি করবি, অথচ তোরা ক্লাস 5-এ পড়া বাচ্চা মেয়ের সাথে সরি বাবা, আসলে সেদিন নেশাতে ছিলাম, ড্রিঙ্কস করছিলাম, ইয়াবা নিচ্ছিলাম, বৃষ্টিও হচ্ছিল। আমাদের চোখের সামনে দিয়ে তখন মেয়েটা ভিজতে ভিজতে যাচ্ছিল, গা থেকে ওড়না সরে যায়, মাথা আর কাজ করেনি। ফারহানকে বলেছিলাম মেয়েটাকে ডাকতে, সে ডাকে। মেয়েটাকে গাড়ির ভিতরে নিয়ে আমরা সবাই একটা নেশার মধ্যে পড়ে কাজটা করে ফেলেছি। কিন্তু বিশ্বাস করো, আমরা খুব বেশি জোরে কিছু করিনি, খুব নর্মাল ছিল, কিন্তু মেয়েটা বেশি নড়ছিল, তাই মাঝে মাঝে গলা টিপে ধরছিলাম। আমাদেরকে বাঁচাও বাবা। আকাশের কথা শুনে মাসুদ আরও 2টো চড় দেয় ওদের সবার গালে। তারপর উনি চেয়ারে গিয়ে বসে। ঘটনা এখন উত্তাল, কারণ এমপি, মেয়র, চেয়ারম্যানের ছেলেরা এই কাজটা করেছে। সেই জন্য ঘটনা এখন অনেক বেশি দূরেই ছড়িয়ে যাচ্ছে। মাসুদ কল দেয় পুলিশ অফিসারকে, আকাশদেরকে বাড়ি থেকে বের করে দেয়। পুলিশের হেফাজতে তুলে দেয় মাসুদ ওদের, কারণ মাসুদ জানে যদি জনগণ ওদেরকে খুঁজে পায় তাহলে গণধোলাই খাবে, আর সেখানেই ওরা মরবে। আকাশদের যদি পুলিশের কাছে রাখা হয় তবে মাসুদ যে কোনো সময় ওদেরকে ছাড়িয়ে নিতে পারবে। পুলিশ অফিসার যখন আকাশদের নিয়ে বাইরে বের হয় তখন সাংবাদিক এসে পুলিশদেরকে ঘিরে ধরে।
দেখুন, দর্শনকারী যে হোক তাকে শাস্তি পেতে হবে। তাই এমপি চলে বলে তাকে ছাড় দেওয়া হবে না। তাদেরকে আমার বাড়ি থেকে আটক করেছি, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে। পুলিশ ওদেরকে নিয়ে চলে যায় থানায়। মাসুদ তার লোকেদের ফোন করে আর তার নাম মিজান। মিজান, খোঁজ নিয়ে হঠাৎ সেনাবাহিনী কেন আসলো? সেনাবাহিনী আসা মানে ঝামেলা। বর্ডার থেকে আমার যে মাল আসা যাওয়া হয় সেখানে অনেক কাহিনী ঘটে। সেনাবাহিনী যেন বেশি দূর না এগিয়ে আসতে পারে, তাহলে সমস্যা। কেচে করে সাপ বের হবে। চিন্তা নেই স্যার, আমি সব দেখছি। সেনাবাহিনী কোথায় থেকে খবর পেল? সেনাবাহিনী কিন্তু সহজে কিছু ছাড়বে না। বুঝতে পেরেছি স্যার, পুলিশ ঘুষ নিলেও নিতে পারে, কিন্তু সেনাবাহিনী দেশের জন্য নিজের জীবনও দিতে পারে। তাই একটু সাবধান, আমি বাকিটা দেখব। মিজান ফোন কেটে দেয়। তানিয়া মেয়েটা হঠাৎ ভার্সিটিতে আসে পালিয়ে। তারপর সেখানেই ঝামেলা হয়। কার সাথে ওদের ঝামেলা হয়েছিল মিজান সেটার খোঁজ নিতে ভার্সিটিতে আসে। কেটে যায় 1 সপ্তাহ। নিলয় ভার্সিটিতে এসেছে। সে হেঁটে যাচ্ছে সামনের দিকে। হঠাৎ 3টে বাইক আসে ভার্সিটিতে। কালো রঙের বাইক, মাথায় কালো হেলমেট পরা সবার। মোট 5 জন। ওরা সোজা এসে নিলয়ের সামনে দাঁড়ায়। নিলয় থেমে যায়। ওরা বাইক থেকে নামে, মাথা থেকে হেলমেট খুলে নিলয় দিকে এগিয়ে আসে। নিলয় অবাক হয়, কারণ এরা আকাশদের দেখে নিলয় বুঝতে পারে না এরা কিভাবে এত দূর বাহিরে বের হয়ে আসলো। নিলয় বুঝে ফেলেছে সবই টাকার খেলা। কী রে মামা, তোদের মনে আছে সে আমাদের ঘুষি মেরেছিল? এখনো পেটে ব্যথা করে। থানাতে থেকে এই শালার কথাই বেশি মনে পড়েছে। এটাকে তো আমাদের আদর করা দরকার, তাই না? মামা ঠিক বলেছিস, আমাদের উচিত বেটার একটু বেশি আদর করা। কে রে, বাকিদের তুই নতুন বেড়াতে এসেছিস? না, আমি এই ভার্সিটির নতুন স্টুডেন্ট। ওরে বাপরে, তা কোন ইয়ার? 4th ইয়ার। আমরা লাস্ট ইয়ার। তুই যে আমাকে মেরেছিলি, তোর হাত এত শক্ত কেন? তোকে দেখি কিন্তু মনে হয় না তোর গায়ে এত জোর আছে। হ্যাংলা, পাতলা, গরম, স্পার্টও দেখতে না, কিন্তু জোর তো বহুত আছে গায়ে। আচ্ছা, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। মাফ? সবাই শোনো। আকাশ জোরে ডাক দেয় বাকি স্টুডেন্টদের। ওরা কয়েকদিন ধরে শান্তিতেই ছিল, কিন্তু আবারও আকাশ ভার্সিটিতে এসেছে। নিলয়ের শার্ট টেনে খুলে দেয় অপমান করার জন্য। নিলয়ের শার্ট টেনে খুলতেই ওরা অবাক হয়, কারণ নিলয়ের বডিটা পুরো 6 প্যাক, কোনো লোম নেই গায়ে। আকাশসহ বাকিরা হাঁ হয়ে যায়। উপর থেকে দেখলে নিলয় যেন ঠ্যাংলা মার্কা ছেলে। আকাশ বলে, কি ব্যাপার, তোর শরীরের এমন অবস্থা কেন? না না, তোর কাহিনী ভালো লাগছে না। ভাই, ও নতুন, ওকে ছেড়ে দেন। পেছন থেকে রাকিব কথাটা বলে। রাকিবের দিকে তাকায় ওরা সবাই। আকাশ এসে বলে, আচ্ছা ছেড়ে দিলাম, যা নিয়ে যা। তবে আমাকে তো চিনিস, কি করতে পারিস জানিস তো। সময় হোক, বুঝতে পারবি তোরা। আকাশেরা চলে যায়। নিলয় সেখান থেকে চলে আসে দূরে। ফোন বের করে, সাকিবকে ফোন দেয়। সাকিব রিসিভ করে ফোন। আকাশ এত দূর তো থানা থেকে বেরোলো কিভাবে? জানি না, হয়তো টাকা দিয়ে। পুলিশদের উপরে নজর রাখো, আর ওই ছেলেগুলোর উপর নজর রাখো। নজর তো ছিলই, ওরা সবাই উন্নত মানের ড্রাগস সেবন করে, কেনাবেচাও করে থাকে, আর বিদেশি নাগরিকদেরকে নিয়ে আড্ডা দেয়। ও, তার মানে আমাদের মিশন ক্লিয়ার। ড্রাগস বিজনেস যারা করে ওদেরকে ধরতে হবে, কিন্তু নারী পাচার, এই বিদেশি নারীরা কোথা থেকে আসছে? এয়ারপোর্ট থেকে নাকি অন্য কোনো বর্ডার থেকে? এয়ারপোর্ট থেকে আসছে না, বর্ডার ক্রস করা হচ্ছে, ইন্ডিয়া থেকে আসছে। এগুলো কি আকাশ করছে নাকি আর কেউ আছে সাথে? খোঁজ নিতে হবে। নিলয় ফোন কেটে দেয়। নিলয় মনে করে ওদের মিশনের কাজটা কী ছিল। সেনাপ্রধান রিটায়ার্ড করার আগে নিলয়কে মিশন দেয়, আর সেটা হলো ড্রাগস ডিল করা আর নারী পাচার, সাথে সিরিয়াল কিলারও আছে। এই মিশনের শেষটা যেন নিলয় করে, আর এগুলো বর্ডার দিয়েই দেশ প্রবেশ করছে।
তাই এটা বন্ধ করতে হবে। নিলয় সেই জন্যই প্রথমে ইনফরমেশন কালেক্ট করে আর জানতে পারে কয়েকজনের নাম, কিন্তু সেই কয়েকজন দেশের বড় বড় মানুষ। এমপি মাসুদ, জেলা নিয়ন্ত্রক অফিসার, পুলিশের বড় অফিসাররাও আছে। এই জন্য মিশনটা অনেক রিস্কি। আর সূত্র অনুসারে এমপি মাসুদ হলো হেড, আর মাসুদের দুর্বলতা হলো তার ছেলে। সেই জন্য নিলয় ভার্সিটিতে এসেছে আকাশকে দেখতে। নিলয় বসে বসে কথাগুলো ভাবছে, তখনই একটা ছেলে এসে নিলয়কে বলে, ভাই, এমপির ছেলে আকাশ কিন্তু ভালো না, ওর থেকে সাবধানে থাকবা। নিলয় চমকে তাকায়। পিছনে একটা ছেলে দাঁড়ানো। নিলয় জিজ্ঞেস করে, তুমি কে? আমি মিজান, এই ভার্সিটির সিনিয়র একজন। আমাকে চিনবা না, তবে তোমাকে সাবধান করলাম, ওরা যে কোনো কিছু করতে পারে। ও দেখা যাক। নিলয় উঠে দাঁড়ায়। সেখান থেকে চলে যায় নিলয়। মিজান এমপিকে কল করে। এমপি রিসিভ করে। স্যার, আকাশের সাথে নিলয় নামের ছেলের ঝামেলা। নিলয় সেই দিন ওদেরকে মারছিল। যতটুকু খোঁজ নিয়ে জানতে পারলাম, তানিয়া সেখানেই ছিল। সেনাবাহিনীর কাছে তানিয়া যায়নি। তাহলে সেনাবাহিনীর কোথা থেকে আসলো হঠাৎ করে? নিশ্চয়ই নিলয়ের সাথে সেনাবাহিনীর কোনো সম্পর্ক আছে। আর সেনাবাহিনী যেখানে থাকবে, পুলিশ কিন্তু আসবে না। এরা সেইভাবেই কিন্তু ধরবে। ও বুঝতে পেরেছি, তাহলে নিলয়কে তুলে আনার ব্যবস্থা করো। মিজান ফোন কেটে দেয়। কি হতে যাচ্ছে নিলয়ের সাথে? মাসখানেক কেটে যায়। নিলয় বসে আছে এমপির সামনে। আকাশের সাথে নিলয় ঝামেলা দেখা যায়, কিন্তু আকাশ কিছুই বলে না নিলয়কে, কারণ তার বাবা বারণ করে দিয়েছে যেন নিলয়ের সাথে ঝামেলা না হয়। দেখো, তোমাদের দুজনকে আজ দেখেছি যাতে ভার্সিটিতে যেন ঝামেলা না হয়। তোমরা তোমাদের মতো করে ভালো করে থাকবে। হঠাৎ করে এমপি নিলয়কে কেন ডাকবে? নিলয়ের মাথায় আসে না কিছু। আকাশ রুম থেকে চলে যেতেই এমপি নিলয়কে বলে, সেনা অফিসার অনেক তো হলো, অ্যাকশন কবে নিলে? নিলয় চমকে যায়। নিলয় বুঝতে পারে না তার ইনফরমেশন ওরা কিভাবে পেয়েছে। মানে কি বলছেন? জানেন না? চলেন আমার সাথে। ওই তোরা অফিসারকে ধরে নিয়ে আয়। মাসুদের কথা মতো দুইজন এসে নিলয়কে ধরলো। নিলয় কিছু বোঝার আগেই তার মুখে অজ্ঞান করার স্প্রে করা হয়। নিলয় সেখানেই জ্ঞান হারায়। নিলয়ের যখন জ্ঞান ফেরে তখন দেখে একটা নিভু নিভু আলোর ঘরে এসে সে বন্দি। হাত আর পা বাঁধা। নিলয় চারপাশে তাকায়, কয়েকজন বসা আছে সেখানে। মাসুদ বলল, ওয়েলকাম মাই ডার্ক সিটি। জুনার কি প্রকার হলো যেন শাস্তি বইয়ে আনে, আর আগুন আলো যেন পুড়িয়ে দেয়। তোমাকে আজ পোড়াতে এসেছি অফিসার। জোনাকির আলোতে অন্ধকার কাটে না, আগুনের আলোতে দূরে যায় অন্ধকার। অন্ধকারই হোক, তবে জীবন শেষে দীর্ঘশ্বাস নিলয়। তোমাকে তো মরতেই হবে। ও তাই নাকি? বাঁচা মরা ঠিক করে উপর এলাম। আপনি তো মানুষ মাত্র। সময় হোক, দেখা যাক কে কাকে মারে। নিলয়ের কথা শুনে এমপি হাসে। হাসতে হাসতে বলে, এমপি হবার ক্ষমতা বেড়ে যায় আমার। ড্রাগস আনতে থাকি অনেক দেশ থেকে। কত সেনাপতি মেরে ফেলছি এই দুই হাত দিয়ে। টাকার পাহাড় বানিয়েছি আমি। নারী পাচার করেছি বহু জায়গায় দিয়ে। সব অফিসারদের কেনা আমার। তোমার সেনাবাহিনী কত বড় অফিসার আমার পকেটে আছে। শুধু সেনা প্রধানকে বসে আনতে পারিনি। তোমাদেরকে সেই ঠিকই পাঠালো, কিন্তু তোমার আমার কিছু করতে পারবে না। সাকিবকে ধরে ফেলেছি, বাকি রইল তুমি একজন। তোমাকে তো এখনই মেরে ফেলবো। ওই মির্জান, ওর হাত বাঁধন খুলে দে। নিলয়কে হাতের বাঁধন খুলে দেওয়া হয়। একটা টেবিলে আনা হয়েছে। সেখানে টেবিল দুটো গ্লাস রাখা, সেখানে দুটো ক্যাপসুল। মাসুদ বলে, তোমার সামনে দুটো গ্লাস, গ্লাসের ভিতরে দুটো বিষের ক্যাপসুল। কোনটা বিষের আছে কেউ জানে না, আরেকটা এমনি ক্যাপসুল। বিষেরটা কোনটা ওই আমি জানি না, তুমিও জানো না। গেমস হবে, কি জিতবে মারা যায় ওই গেমসে। একটা চুজ করবা। যদি বিষয়টা তুমি চুজ করো তবে তুমি মরে যাবে, পরেরটা আমার। যদি তুমি বিষয়টা ছাড়া যেটা চুজ করবে ওইটা আমার, বাকিটা আমার। তুমি বিষয়টা ছাড়া যেটা চুজ করবে ওইটা তোমার, বাকিটা আমার। যে কেউ মরতে পারে অফিসার। চলো গেমস শুরু করি। আমার সত্য কোনো আছে? এটা কেমন গেমস? এখানে তো মৃত্যুই হবে। ভয় পাচ্ছ? দেশের জন্য শহীদ হয়ে যাও। দেখি তোমার ভাগ্য কি লেখা আছে, জীবন নাকি মৃত্যু। চলো শুরু করি। গ্লাস ঘোরাও। নিলয় কিছুই বলল না, চুপচাপ সে গ্লাসের দিকে তাকিয়ে থাকে।
তারপর গ্লাস দুটো জোরে জোরে ঘোরায়, দুটোই সামনে রাখা হয়েছে। মাসুদ নিলয়কে চুজ করতে বলে। নিলয় একটা চুজ করলো। মাসুদ হাসে। তোমার বাবুগো পরীক্ষা আছে, খেয়ে ফেলো পানি, এনে নাও, এনে দাও কেউ। নিলয় ক্যাপসুল মুখের ভিতর পুরে নেয়, তারপর পানি ঢালে মুখের ভিতর, এরপর সে পড়ে যায় নিচে। কয়েক সেকেন্ডের ভিতর নিলয়ের মুখ দিয়ে ফেনা উঠতে থাকে, সবাই হাসতে থাকে। নিলয় বলে, এবার আপনি খান। ওকে, খাচ্ছি। মাসুদ খেয়ে নিল পরের ক্যাপসুলটা, কিন্তু পরক্ষণেই মাসুদ ধপ করে টেবিলে পড়ে আর মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। সবাই অবাক হয়। মাসুদ চোখ মেলে তাকিয়ে থাকে। নিলয় শোয়া থেকে উঠে দাঁড়ালো, তারপর মুখের ভেতর থেকে ক্যাপসুলটা বের করে ছুঁড়ে মারে বাহিরে। নিলয় বলল, আর্মি ট্রেনিংয়ে এমন সিচুয়েশন থেকে কিভাবে বাঁচতে হয় সেটা 100 বার শেখানো হয় মিস্টার মাসুদ। মুখ দিয়ে ফেনা সেটা আমার থুতু ছিল। আপনার ভাগ্য আপনাকে বাঁচতে দেয়নি। নিলয় কথাটা বলেই নিলয় টেবিলে থাকা গ্লাস নিয়ে মিজানের মাথায় মারে। মিজান ফ্লোরে পড়ে যায়। নিলয় মিজানের থেকে পিস্তলটা নিয়ে মাসুদকে গুলি করে। সবাইকে গুলি করে নিলয় শেষে মিজানের কাছে আসে। সে মিজানকে বলে, এবার তোর পালা। তোকে মারিনি, কারণ ড্রাগসগুলো কোথায় আছে, টাকাগুলো কোথায় রাখা বল। বলছি আমাকে মারবেন না। মিজান ঠিকানা দেয়। নিলয় ওর অফিসারদের পাঠিয়ে দেয় সেখানে, কিন্তু মিজান ভুল ইনফরমেশন দেয়। ওর অফিসারেরা বোম সেট রুমে এসে দাঁড়িয়েছিল আর ওদের সবাইকে বোম দিয়েই উড়িয়ে দেয় আকাশ। কারণ মিজান সব কিছু ফোন করে আগেই বলেছিল। নিলয় যখন অন্ধকার রুমে ছিল তখন মিজানের ফোন কল চলছিল আকাশের সাথে। মিজান হাসে। নিলয় তাকে গুলি করে মেরে ফেলে, কিন্তু আকাশকে আর খুঁজে পায় না নিলয়। সেখানেই মিশনটা কমপ্লিট হয়। কেবল বেঁচে থাকে আকাশ ও নিলয়। তারপর নিলয়ের প্রমোশন হয়। নিলয় ছুটি নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। এরপরই সব কিছু ঘটে গেছে। কিন্তু হ্যাকার কি আকাশ হতে পারে? নিলয় থেকে সব কিছু শোনে, তবে কি সেই হ্যাকার আকাশ হবে নাকি অন্য কেউ? নিলয়ও বুঝতে পারে না। সে জানে না কি করবে এখন। তবে সে ঢাকাতে যাবে, সেখানেই তার অফিস, তাকে সেখানে যেয়েই সব কিছু করতে হবে। স্যার, আকাশ কি আমাদের সাথে গেমস খেলছে? হতেও পারে, কারণ ওদের নেটওয়ার্ক অনেক পরে ছিল। চলো আমরা ঢাকাতে যাই। নিলয় সব কিছু রেডি করে। ফাহি আসে নিলয়ের কাছে। ফাহি এসে নিলয়কে বলে, আমাকে নিয়ে চলো, আমি তোমার সাথে যেতে চাই। কিন্তু আমার সাথে থাকলে তোমার রিস্ক আছে, তুমি মরতে পারো। তবুও আমি তোমার সাথেই যেতে চাই। কিন্তু নিলয়, নিয়ে যা ফাহিকে, তোর কাছে রাখ, কারণ মেয়েটা এখন ইতিম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে নাও। ফাহি দৌড়ে চলে যায় রেডি হতে। ওরা কিছু সময় পর গ্রাম থেকে শহরে চলে আসে। নিলয় তার অফিসেই যাচ্ছিল, হঠাৎ একটা মেয়ে সুইসাইডের জন্য গাড়ির সামনে এসে দাঁড়ায়। গাড়ির ড্রাইভার কষে ব্রেক করে। নিলয় বলে, অর্ক দেখো তো কি হয়েছে। আচ্ছা স্যার, যাচ্ছি। অর্ক, শুভ্র আর রাফাত নামে গাড়ি থেকে 3 জন অফিসার এসে মেয়েটার কাছে দাঁড়ায়। মেয়েটা মাটিতে পড়ে আছে, গায়ের জামা ছেঁড়া। অর্ক তার গা থেকে কোট খুলে মেয়েটার গায়ের ওপর দিয়ে দেয়। মেয়েটার মুখে রক্তও লেগে আছে। অর্ক বলে, কে আপনি? এইভাবে গাড়ির সামনে আসলেন যে? মরতে চান নাকি? আমাকে মেরে ফেলুন, গাড়ি থামালেন কেন? আমাকে মরতে দিন। পাগল নাকি আপনি? চেহারা দেখে তো পাগল মনে হয় না, ভদ্রঘরের মেয়ে মনে হয়। শুভ্রর কথা শুনে মেয়েটা উচ্চস্বরে হাসতে থাকে। ওদের দেরি হচ্ছে দেখে নিলয় গাড়ি থেকে নামলো, ওদের সামনে আসে। নিলয় তাকিয়ে থাকে মেয়েটার দিকে। মেয়েটা তখনও হাসছে। মনে হচ্ছে মেয়েটা পাগল। না, সেই পাগল নয়। কি হয়েছে আপনার? আপনারা শুনে কি করবেন? আপনাদের মতো মানুষ তো শুধু মজা নিতে পারেন। আমার মতো মেয়েদের কথা শুনে আপনাদের অনুভূতি থাকবে? বিছানায় নিয়ে যাবেন, আহ্বান করবেন? কি বলছেন এসব? যা প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দিন। কি বলবো আমি? কি শুনতে চান? আমার মতো বিশ্বাস থেকে আপনারা কি আশা করেন? আপনাদের মতো মানুষ শুধু মজাই নিতে পারে, আর আমরা শুধু বিছানাতে সময় দিতে পারি। একটু শ্বাস নিন। আপনি যেমনই হন আমাদের তাতে অসুবিধা নেই। আপনি মরতে কেন চেয়েছিলেন সেটা বলেন। যদি না চান তবে সবাই চলো, ওনাকে ওনার মতো ছেড়ে দাও। সবাই উপকার করার ইচ্ছে ছিল, তিনি চান না। চলো সবাই। সবাই উঠে দাঁড়ালো, গাড়ির দিকে এগিয়ে আসতে থাকে। ঠিক তখনই মেয়েটা বলে, পারবেন পারবেন আমার উপকার করতে? পারবেন?
আমার ক্যান্সারে পড়ে থাকা মায়ের জন্য রোজ 5,000 টাকা খরচ করতে, যেটার জন্য আজ আমি পতিতা। আর এই পতিতার কথা কেউ শুনতে চায় না। পতিতা তো আমি হতে চাইনি। শালা টাকা না দিয়ে শরীরের উপর নির্যাতন করে। আমার মতো অনেক মেয়েকেই তারা আটকে রেখেছে। যখন যার প্রয়োজন তাকে নিয়ে মজাবস্তি করে শালা জানোয়ার রূপী মানুষরা। জানেন, মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয় না, এটা আমি বিশ্বাস করি না। আমি মানিও না। মানুষ সৃষ্টির সেরা নিকৃষ্ট জানোয়ার। এই কথায় যদি আমার সৃষ্টিকর্তা আমাকে জাহান্নামেও দেয়, তবুও তিনি জানবেন আমি কথাটা কেন বলছি। নিলয়েরা থমকে যায়। ওরা দুটো গাড়িতে করে ঢাকাতে আসছিল, কিন্তু ঢাকাতে আসতেই একটি নির্জন রাস্তায় হঠাৎ গাড়ির সামনে একটা অজানা মেয়ে এসে পড়ে। সে সুইসাইড করতে চায়, কিন্তু কেন? পরিচয় সেই মেয়েটি একজন পতিতা। নিলয় কথাগুলো শুনে মেয়েটার কাছে যায়। মেয়েটার সামনে বসলো। মেয়েটা জোরে জোরে শ্বাস নিতে থাকে। নিলয় মেয়েটার পায়ের দিকে তাকায়, রক্ত লেগে আছে। মেয়েটাকে বলে, সৃষ্টিকর্তা আমাদের সাথে সবসময় এক্সাম নিয়ে একটা মজার গেমস খেলে। তার সৃষ্টিতে কোনো অভিযোগ রাখতে নেই, তবে জাতির ভিতরে ভালো খারাপ সবটাই থাকে। আপনি ভালো, আমি খারাপ। সে ভালো ও খারাপ এটাই চলে আসছে সেই প্রথম নবীর ছেলেদের থেকে। আপনি একটা ছেলের থেকে লাঞ্ছিত হবেন, দেখবেন আরও একটা ছেলে এসে আপনার জন্য প্রতিবাদ করছে। তাই সবাইকে একই দৃষ্টিতে দেখা সগীরা গুনাহ। আপনি বলুন কি হচ্ছে? উপকার যদি করতে না পারে ওয়াশ করব না। মেয়েটা অপলক দৃষ্টিতে নিলয়ের দিকে তাকিয়ে আছে। ছেলেটার চেহারাতে একটা আলাদা মায়া আছে। দেখতে ফর্সা, তবে বেশ লম্বা। মেয়েটার তো আর কিছুই রক্ষা করার নেই। এই ছেলে থেকে সে কী বা রক্ষা করবে, কী বা রাগ দেখাবে? মেয়েটা শব্দ ছাড়া হাসলো। হাসি থামিয়ে দিয়ে মেয়েটা বলল, আমি রিয়া, পরিবারের একটাই মেয়ে। বস্তিতে থাকতাম। আমার বাবা ছিলেন একজন বৃদ্ধ। মানুষের থেকে মিথ্যে বলে অনেক অনেক লোন নিয়েছেন। অনেক টাকা ধার করে নিজের মতো করে চালাতো। একটা সময় জানতে পারি তার ধারের টাকা 30 লাখ টাকায় গিয়ে পৌঁছেছে। এসব শুনে আমরা খুবই হতাশ হয়ে পড়ি। প্রতিদিন টাকার জন্য আমাদের বাড়িতে কেউ না কেউ আসতো। সকালে ঘুম থেকে কেউ দরজার সামনে দেখতাম। সকালে ঘুম থেকে উঠে কাউকে দরজার সামনে দেখতাম, আবার কাউকে ঘুমোতে যাওয়ার আগে দেখতাম বাড়ির সামনে বসে আছে। যখন তারা শুনতো বাবা বাড়িতে নেই, তখন গালি দিত বাবাকে। কুত্তার বাচ্চাটা টাকা নিয়েছে, সময় চেয়েছে, পরিশোধ করবে, কিন্তু করবে না। বাড়িতে পাই না, শালা তার মেয়ে আর মাকে নিয়ে বেশ্যার ব্যবসা করলেই তো পারে। টাকা পেত অনেক, আমাদের টাকাও তো শোধ হতো নাকি? এসব কথা শুনে আমার কেমন লাগতো বলেন? হঠাৎ একদিন ঘুম ভেঙে দেখি বাবা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। জানেন, বাবার পাওনাদাররা তখন রাশের উপরে থুতু ছিটিয়ে গিয়েছিল। তাকে ওরা মাফ করেনি, আমাদেরকে বলেছে টাকা পরিশোধ করতে, না হলে আমাদের সাথে যা ইচ্ছে তাই করবে। রিয়ার কথা শুনে নিলয়রা চুপ হয়ে গেছে। কি বলবে বুঝতেই পারছে না। কারো মুখে কোনো কথা নেই। সবাই বোকার মতো তাকাচ্ছে একে অপরের দিকে। রিয়া আবারও বলে, চলছিল কোনো রকমে। হঠাৎই একটা লোক আসে আমাদের বাড়িতে। 30 বছর বয়স হবে তার। লোকটা এসে জানায় আমার বাবা তার কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছে। তিনি 3 লাখ টাকা মাফ করে দিয়ে 2 লাখ টাকা চান। লোকটাকে ভালো লেগেছিল। অন্যরা কত খারাপ ব্যবহার করেছে, কিন্তু তিনি খারাপ ব্যবহার করেননি। এইভাবে প্রায় রাশেদ নামের লোকটা আমাদের বাড়িতে আসতে শুরু করে। একটা দিন আমার মা অনেক অসুস্থ হয়ে যায়, রক্ত বমি করতে শুরু করে। আমি কি করব বুঝতে পারছিলাম না। চিৎকার করে কেঁদেও কাউকে পাইনি, কেউ এগিয়ে আসেনি। আমার কান্না শুনে দিশাহারা হয়ে পড়ি আমি। হঠাৎই রাশেদ লোকটা এসে আমাদের বাড়িতে। তিনি আবার বাকি দেখে বলে, কি হয়েছে ওনার? বমি করতেছে, হাসপাতালে নিতে হবে তারে। কিন্তু হসপিটালে নিলে অনেক টাকার দরকার, আমার কাছে টাকা নেই। চিন্তা নেই, চলুন আমার সাথে। এরপর লোকটা রিয়ার মাকে হাসপাতালে নিয়ে যায়। রিয়া বুঝতে পারে না লোকটার উদ্দেশ্য কী। এরপর রিয়া মায়ের চিকিৎসা করা হয়। জানা যায় তার মায়ের ক্যান্সার হয়েছে, রিকভার হবে যদি রোজ মেডিসিন ব্যবস্থা করা যায়। লোকটা তখন রিয়ার কাছে যায়। রিয়া কাঁদছে, তার মা সামনে শোয়া। লোকটা বলে, কাঁদবেন না, আমার কাছে একটা কাজ আছে, একটা অফিস আছে,
সেখানে তুমি সব কিছু ধোয়া মোছার কাজ করবে। মাসে 15,000 টাকা বেতন। তুমি যদি চাও তাহলে আমার সাথে যেতে পারো। কিন্তু আমার মা। তুমি এসে দেখে যাবে প্রতি সপ্তাহে 3 বার। যা মা, লোকটা ভালো। রিয়াজ এই অবধি কথা বলে থামলো। নিলয়দের দিকে তাকায় না, সে মাটির দিকে তাকিয়ে আছে। নির্জন জায়গা, মাঝে মাঝে মোটর বাইক আর ট্রাক বাস আসা যাওয়া করছে। নিলয়রাও চুপচাপ রিয়ার কথা শুনতে থাকে। রিয়া আবারও বলল, আমি গিয়েছিলাম সেই লোকের সাথে। প্রথমে বুঝতে পারিনি সে আমাকে কোথায় নিয়ে গেছে। পরে বুঝলাম ওটা একটা পতিতালয়। তবে ছোটখাটো নয়, উন্নত মানের পতিতালয়, যেখানে আমাকে পরিষ্কারের কাজ নয় বরং রাশেদ আমাকে সেখানে বিক্রি করে দিয়েছিল। আর আমাকে বিক্রি করায় টাকা দিয়ে সে আমার মায়ের চিকিৎসার খরচ দিয়েছিল। সেখানে কত নির্যাতন, কত লাঞ্ছন। এলাকার মানুষ অনেক কথা শোনায়। সবকিছু রাশেদ নিজেই জানিয়েছে। অন্য পাওনাদারদের কাছে রিয়ার সব টাকা পরিশোধ করে দেবে, কারণ সে এখন মদের বারে ও পতিতালয়ের কাজ করছে। আমি ওর দালাল। রিয়াকে কারোর সাথে লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি এলাকায় যেতে পারতাম না। আমাকে সবাই গালাগালি দিত। আমাকে তখন সবাই বিছানায় শোয়ার অফার করত। দাম উঠত 25 থেকে 5,000 টাকা। সবকিছুই করেছে রশিদ, কিন্তু পতিতালয়ের মালিকের সাথেই আমার প্রথম বিছানা হয়। আমাকে সারা রাত নির্যাতন করে। পা জড়িয়ে ধরে বলেছিলাম, ভাই আপনি আমার ধর্মের ভাই হন, আমাকে এখান থেকে যেতে দিন। আমি এই কাজ করতে আসিনি। আমাকে লোকটা অনেক মারে। আমার গা থেকে কাপড় ছিঁড়ে খুলে ফেলে দেন। আমাকে বলে, তুই জানিস কোথায় এসেছিস? এটা আকাশের এরিয়া, আমার প্রতিষ্ঠান এটা। জায়গাটা ছিল 3 তলা, তবে সদর দরজাটা ছিল 2টো, সামনে আর পিছনে। আকাশ আর ওর সঙ্গীরা একসাথে থাকতো। মেন সদর দরজা ছিল সামনে দিয়ে, যারা নিচের তলায় ছিল মাদ্রাসা। শুনে অবাক হচ্ছে তাই না? আমিও অবাক হয়েছিলাম যখন দেখেছিলাম আমাকে মাদ্রাসাতে নিয়ে আসা হয়েছে। ভেবেছিলাম এখানে পরিষ্কারের কাজ করানো হবে, তবে ভুলছিলাম। মাদ্রাসার পিছনে যে জায়গাটা, মানে আরেকটা দরজা আছে, সেখান দিয়ে রাতের বেলায় মানুষ আসা যাওয়া চলে। উপরের 2 তলায় চলে পতিতাবৃত্তি, আর দিন হলেই নিচের তলায় চলে ছোট ছোট বাচ্চাদের মাদ্রাসা। আকাশের প্ল্যানেটটা যেন কেউ সন্দেহ না করে। আমার মতো মেয়েদেরকে এই জন্যই ওরা বন্দি করে রেখেছে, যাতে করে সব কিছু ফাঁস না হয়। আজকে আমি একজন কাস্টমারের সাহায্যে বের হতে পেরেছি। সেই লোকটাকে ওরা মেরে ফেলেছে। আমি পালিয়ে মায়ের কাছে গিয়েছিলাম, মাকে ওরা মেরে ফেলেছে। আমাকে ধরে অনেক মারে, কিন্তু আবার পালিয়ে এসেছি ওখান থেকে। বেঁচে থাকার স্বাদ চলে গেছে। ওদের হাতে মরাচ্ছে, নিজেই মরা অনেক শান্তি। আচ্ছা, আল্লাহ তো সব কিছু দেখছেন তাই না? শুনছেন মমিনদের জন্য নাকি পরীক্ষাটা অনেক কঠিন। আমার জীবনটা কি এই পরীক্ষায় ছিল? আমার দোষ কি বলবেন? আমি নিজে মরলে কি অনেক শাস্তি পাবো? আল্লাহ কি এগুলো দেখে না? ওদের কি শাস্তি হয় না? আমাকে প্রতি রাত দর্শন করতে জানেন। কেন করতে জানেন? কারণ আমি বারবার সেখান থেকে চলে আসতে চেয়েছিলাম। অন্য মেয়েদেরকে চলে যাওয়ার কথা বলতাম। ওরা 5 জন মিলে প্রতিটা ঘন্টা এক এক করে এসে রেপ করত। আমার শরীরের অনেক জায়গায় ব্লাডের দাগ। বলুন না, মানুষ কি তাহলে সৃষ্টির সেরা জীব, নাকি মানুষ সৃষ্টির সেরা জানোয়ারের জীব? বলুন, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে, নাকি ওদেরকে করবে? আমার মৃত্যুটা কি সমাধান নয়? আমার পড়াটা কি উচিত নয়? ওদের তো অনেক টাকা, ক্ষমতা, ওরা দিব্যি আছে। মরছে কারা? এই আমরা। আর ওরা ঠিকই বেঁচে থাকে, আর সেটা বেহাল তবিয়াতেই বাঁচে।
রিয়ার কথা শুনে সবাই একে অপরের দিকেই তাকাচ্ছে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো, গাড়ির কাছে আসলো নিলয়। অর্ক আসে নিলয়ের পাশে। নিলয় বলে, শুয়োরের বাচ্চা, আকাশকে আমি এবার মেরে ফেলবো। সে আমার মা বাবাকে মেরেছে। আমি রাষ্ট্রপতির সাথে দেখা করব। আমার ইমার্জেন্সি মিশন দরকার, আর এই মিশনে আকাশের মতো জানোয়ারকে কুকুরের মতো করে মারবো। স্যার ঠান্ডা হন, মেয়েটার কাছে আমাদের অনেক জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি গাড়িতে বসুন। না, চলো রিয়ার কাছে। নিলয় আসলে অর্ক রিয়াকে প্রশ্ন করে, আকাশের সাথে আর কে কে আছে? ফারহান, নয়ন, নাজিম, সুজন আছে তাই না? হ্যাঁ, আপনারা কিভাবে জানেন? ভয় নেই, আমরা প্রশাসনের লোক, আমরা সেনাবাহিনী, আমরা পুলিশ নয়। ভয় নেই আপনার আর। ওরা 5 জন অনেক কিছুর বিজনেস করে। ওরা মানুষকে মারে, তার কিডনি খুলে নেয়। এই যে মাদ্রাসাতে ছেলেরা পড়ে না, ওদের প্রতি মাসের 1 জন করে বাচ্চা নিয়ে পাচার করে, না হলে তাদের কিডনি, লিভার, চোখ পাচার করে দেয়। ওরা এরকমই ডেঞ্জারাস। নিলয়ের কথা মতো সেটাই করা হয়। রিয়া যেন হাফ ছেড়ে বাঁচে। রিয়ার এখন শান্তি অনুভব করছে। নিলয়ের কথা তার কানে বাজতে থাকে। সে বলেছিল সব মানুষকে এক ভাবা ঠিক না, সেটাই যেন সত্য হচ্ছে। নারী এক পুরুষের থেকে ধর্ষণ হলে আরেক পুরুষও তাকে এসে বাঁচানোর চেষ্টাই করবে। সেটাই হলো, নিলয় তাকে বাঁচিয়ে নিল। নিলয় রাষ্ট্রপতির সামনে দাঁড়িয়ে আছে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরে নিলয়ের স্থান। সে যে প্রধান সেনাপতি, তার কথাতেই দেশের সব সেনাবাহিনী চলে। নিলয় পরিবারকে মারা হয়েছে সেটা রাষ্ট্রপতি জানে। নিলয়কে বলে, তোমার বাবা মার মৃত্যুতে আসতে পারেনি নিলয়, আমি খুব দুঃখিত। সমস্যা নেই স্যার, তবে আমি একটা মিশন করব। অনুমতি নিতে আসিনি, তবে এই মিশনে অনেক কিছু রিলিভ হতে পারে। আপনাদের রাজনীতি দলের কোনো সদস্যও থাকতে পারে, এমনকি সেও মরতে পারে। আর আমি জানি আমার মা বাবাকে কে মেরেছে, তাই ওটার জন্য মিশন শুরু করব। ঠিক আছে, তবে সাবধান, তোমার অফিসার যেন না মরে, বাকিটা আমি সামলে নেব। ওকে স্যার। নিলয় বের হয়, গাড়িতে উঠতে যাবে। ঠিক তখনই সে তার গাড়ির সামনে ডিগির ওপর টেপ দিয়ে আটকানো একটি পুতুল দেখতে পায়। নিলয় পুতুলটা হাতে নিল। পুতুলটা গভীরভাবে দেখতে থাকে। পুতুলের গায়ে লেখা। পুতুলের পেটে চাপ দিতেই নিলয় পুতুলের পেটে চাপ দেয়। তখনই পুতুল বলতে শুরু করে, হ্যাকারের জগতে স্রষ্টা হলো হ্যাকার নিজেই। এখানে সে নিজের ক্ষমতা নিজে তৈরি করে। তোমাকে ওয়েলকাম মাই ডার্ক সিটি। মনে রেখো নিলয়, অ্যানাকন্ডা ছোবল দেয় না, পেঁচিয়ে শিকারের শ্বাস রোধ করে মেরে ফেলে, তারপর হা করে গেলে খেয়ে ফেলে। যাও, নতুন মিশনের জন্য শুভ কামনা রইল। নিলয় অবাক হয়, কে এই হ্যাকার? তাকে চ্যালেঞ্জ দেয় সরাসরি। মিশনের কথাও জানতে পারে কিভাবে? রিয়া নামের মেয়েটির থেকে ঠিকানা নেয় নিলয়। মারিয়াকে ডাকে সে। মারিয়াকে নিলয়ের প্ল্যান বলে। মারিয়া মাদ্রাসাতে এসেছে, গায়ে তার অল্প দামের পোশাক। সে মাদ্রাসার মাঠে ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ একটা মেয়ে আসে, গায়ে বোরখা। মেয়েটার নাম সাদিয়া। সাদিয়া এসে মারিয়াকে প্রশ্ন করে, কি চাই? কে তুমি? এখানে এসে ঘুরঘুর করছো যে? আপা, আমার বাবা মা নেই, ভাইয়ের সাথে থাকি। ভাই নেশা করে অনেক, আমাকে মারে, তাই বাড়ি থেকে চলে এসেছি। মাদ্রাসা থেকে এখানে এসেছি। সকাল থেকে কিছু খাই নাই আপা, আমাকে কিছু খেতে দেবেন? হ্যাঁ, কেন দেব না, ভিতরে এসো। সাদিয়া মারিয়াকে ভেতরে নিয়ে যায়। সাদিয়া তার গা থেকে বোরখা খুলল। মারিয়াকে বলল, তোমাকে দেখি, মুখের উপর থেকে অর্ণা সরাও, আমি খাবার এনেছি। আচ্ছা আপা। মারিয়া তার মুখ থেকে কাপড় সরালো। দেখতে বেশ সুন্দরী। মারিয়ার চোখ মুখ দেখে সাদিয়া অবাক হয়। মেয়েটা অনেক সুন্দর। সাদিয়া মারিয়াকে ভেতরে রেখে বাহিরে আসে। আকাশকে কল দেয় সাদিয়া। আকাশ রিসিভ করে। কি হয়েছে? রিয়াকে খুঁজে পেয়েছিস? শালি যে এখন কোথায়? মনে হয় মেরেছে, তবে স্যার একটা খবর দেওয়ার আছে। নতুন বাচ্চা আছে নাকি ভর্তি হতে? সব কিছু ফ্রি করে দে, বাকিটা আমরা পরে দেখব। বাচ্চা না স্যার, যে এসেছে আপনি শুনলে আমার বেতন বাড়িয়ে দেবেন। কি এসেছে? রিয়া চলে গেছে, কিন্তু আমার কাছে এমন একটা মেয়ে এসেছে যাকে দেখলে আপনি পাগল হয়ে যাবেন। মেয়েটা কিন্তু সেই রকম সুন্দর, আপনার দেখলেই পছন্দ হয়ে যাবে। মেয়েটার কেউ নেই, মেয়েটা এতিম, মানে ভাইয়ের সাথে থাকতো, তাকে মেরেছে বলেই বাড়ি ছেড়ে চলে এসেছে। আপনার বিজনেস প্রসারিত করতে আর কত কি করব। এবার নিশ্চয়ই বেতন বাড়াবেন। হ্যাঁ ঠিক আছে, মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে রাখ,
তোর টাকা বেশি দেব আজ। সাদিয়া খুশি হয়ে যায়। সাদিয়া আকাশের লোক, মাদ্রাসা সামলায় দিনে আর রাতে সামলায় পতিতার মেয়েদের। দিনের বেলায় এই জায়গাটা একদমই চেঞ্জ। সামনে দিয়ে যেন মাদ্রাসার পেছন দিয়ে পতিতালয়ে আসা ব্যক্তিদের চলাচল। আকাশ মাদ্রাসাকে বিজনেস হিসেবে ব্যবহার করছে। মাদ্রাসাটা দিয়েছে নামে, যেন সবার সামনে তার কোনো প্রমাণ না থাকে, যেন সে সবার কাছে ভালো থাকতে পারে। কিন্তু আকাশ জানে ভিতরে কি চলে, আর এটাই তার বিজনেসের আসল রহস্য। সাদিয়া খাবার বানাচ্ছে। মারিয়া সেই রুমে একটা ছোট্ট ক্যামেরা বসিয়ে দেয়। তারপর সব কিছু ভিডিও করে, এমনকি সাদিয়া যা কথা বলছে ফোনে সেটাও মারিয়া আড়ালে দাঁড়িয়ে ভিডিও করে নিয়েছে। সাদিয়ার ঘরে একটা কম্পিউটার, সেখানে একটা ডিভাইস সেট করে এসেছে। অর্কর সাথে সাথেই সাদিয়ার কম্পিউটার হ্যাক করে নিয়েছে। নিলয় সব কিছুই দেখছে। নিলয়ের প্রথম কাজ শেষ। মারিয়ার কানে ব্লুটুথ লাগানো হলো, ছোট্ট একটি ডিভাইস, দুলের মতোই, দুলের সাথে সেট করা, যেটা নিলয় তার স্পেশাল ফোর্সদের দ্বারা বানিয়েছে এবং সেটা স্পেশাল মিশনের জন্য ব্যবহার করা হয়। মারিয়ার কথা শোনা যাচ্ছে এখন। স্যার এখন কি করব? আপাতত সাদিয়া যা বলবে তাই করো। তোমার চুলের ভিতরে যে ক্যামেরা আছে সেটার থেকে সামনে দেখতে পাচ্ছি, তাই সময় মতো কি করতে হবে বলে দিব। এখন প্ল্যান এ চলমান আছে। ঠিক আছে স্যার। সাদিয়া খাবার নিয়ে তার রুমে আসলো। মারিয়া বসে কাঁদছে। সাদিয়া এসে মারিয়ার গায়ে হাত বোলায় আর বলে, কাঁদছো কেন মেয়ে? আমি কোথায় যাব, কি করবো সেটা ভেবেই তো কাঁদছি। চিন্তা করো না, তোমার করতে হবে না। আমার কাছে অনেকগুলো কাজ আছে, তুমি চাইলে সেটাও করতে পারো। কি কাজ বলুন, আমি করব। আপনি আমার যেন নিজের বোন। আপনি যা বলবেন আমি তাই করব। তবে আমার চিন্তা হচ্ছে, যদি আমার খোঁজে আমার ভাই আসে তখন কি হবে? সেসব নিয়ে চিন্তা করতে হবে না। যদি সে আসে, সে তো নেশা করে, তাই না? তাকে কিছু টাকা দিয়ে দেব, সে চলে যাবে। আচ্ছা বলুন কি কাজ? আগে তোমাকে সুন্দরভাবে সাজতে হবে। মাদ্রাসার উপরতলাতে অফিস আছে, সেখানে তোমাকে মেয়েদের দেখাশোনা করতে হবে। তবে আজকে তোমার ইন্টারভিউটা হবে, তোমাকে সাজিয়ে দেব। ইন্টারভিউ দেবার সন্ধ্যার পর। ঠিক আছে আপা। কিন্তু আপা, আমার ভাই দেখেছিল আমি এখানে আসছিলাম। কী যে হবে বুঝতে পারছি না, ভয় করছে। চিন্তা করো না, আমি সামলে নেব। মারিয়া খুশি হয়। সে খেতে থাকে। সাদিয়া মনে মনে বলে, কি বোকা মেরে বাবা। সাদিয়া বলেই হাসতে থাকে। অন্ধকার রুম, দেয়ালের চারপাশে অনেকগুলো পিসি রাখা। অন্ধকার ঘরে একজন বসে আছে, যার নাম মিস্টার অ্যানাকন্ডা। সে নিলয়ের মিশনের ব্যাপারে জানে, কারণ নিলয়ের অনেক কিছুই সে হ্যাক করে নিয়েছিল, যা তার সার্ভারে সেভ করে রাখা হয়েছে। নিলয়কে নিয়ে সে খেলছে, আর এবার সে অন্য প্ল্যান করে। সে প্ল্যান করেছে হ্যাকিং কোডের সাহায্যে একটি বৃদ্ধাশ্রমকে বোম ব্লাস্ট করিয়ে উড়িয়ে দেবে। অ্যানাকন্ডা বাইরে বের হয়, সারা গায়ে কালো কাপড়। তার কোনো কিছুই দেখা যাচ্ছে না। তার সামনে চারজন ছেলে দাঁড়ানো। সে বলে, বের হ সবাই, তোমরা আমার অনুসারী। আমি এসেছি ধ্বংস করতে। তোমাদেরকে ট্রেন দেওয়া হয়েছে। আমি একটা বৃদ্ধাশ্রমের মেন অফিসের যে কম্পিউটার আছে সেটা হ্যাক করেছি, কারণ ওখানকার একজন ওয়াচম্যানের ফোন হ্যাক করে ব্ল্যাকমেল করে তার দিয়ে কম্পিউটারটি নিজের নিয়ন্ত্রণে নিয়েছি। তারপর সেখানে বোম সেট আপ করেছি। ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি একটি বাড়িতে তৈরি বোমা, যেটা আমার দ্বারা তৈরি। সমস্ত আইইডি একটি সমন্বয়ে গঠিত ইনিশিয়েটিভ মেকানিজম, একটি ডেটোনেটর, একটি বিস্ফোরক চার্জ এবং একটি আবরণ বা প্রজেক্টাইলের সংগ্রহ, যেমন বল বিয়ারিং বা নেইল, যা বিস্ফোরণের সময় মারাত্মক টুকরা তৈরি করে। সেই বৃদ্ধাশ্রমকে আমি উড়াতে চাই এভাবে। এই আইইডি বোম বিভিন্ন ধরনের বস্তু এবং উপকরণ দিয়ে তৈরি করেছি। এতে রয়েছে আর্টিলারি বা মর্টার রাউন্ড, আকাশবোমা, নির্দিষ্ট ধরনের সার, টিএনটি এবং অন্যান্য বিস্ফোরক। আইইডিগুলিতে তাদের মারাত্মক এবং মানসিক প্রভাবকে বাড়ানোর জন্য রেডিওলজিক্যাল, রাসায়নিক বা বায়োলজিক্যাল উপাদানও আছে। ওদেরকে হত্যা বা আহত করার লক্ষ্যে আইইডিগুলো পাইপ বোমার মতো অশুদ্ধিত করেছি, যেমন বিস্ফোরক পদার্থ দিয়ে ভরা একটি ধাতব পাইপ এবং উভয় দিকে সিল করা, যদিও এগুলি প্রায়শই আরও বেশি জটিল। ভবন ধ্বংস করার লক্ষ্যে যানবাহিত আইইডিগুলিতে তাদের ধ্বংসাত্মক ক্ষমতা বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে বিস্ফোরক হতে হবে। কিছু আইইডিতে সাপেক্ষিত চার্জ ওয়ারহেড থাকে, যা বিস্ফোরণের সময় মলিত মেটালের স্রোত তৈরি করে, যা আর্মর ভেদ করতে পারে। বিভিন্ন ধরনের বিষয় ব্যবহার করেছি বিস্ফোরণ ঘটানোর জন্য। এই ধরনের সিস্টেম দুইটি মৌলিক বিভাগে পড়ে: কমান্ড ইনিশিয়েটেড এবং স্বয়ংক্রিয়ভাবে ইনিশিয়েটেড। কমান্ড ইনিশিয়েটরগুলি বিস্ফোরকের যেটি একটি রিসিভার থাকে, যা ওয়্যারলেস সিগন্যালের মাধ্যমে ইলেকট্রনিক ইম্পালস পাঠানো হলে বিস্ফোরণ ঘটবে।
কমান্ড ইনিশিয়েটরগুলির সাধারণ উদাহরণ হল সেলফোন, পেজার, কর্ডলেস টেলিফোন, অটোমেটিক গ্যারেজ দরজা খোলার যন্ত্র, গাড়ির অ্যালার্ম, ওয়্যারলেস ডোরবেল এবং রিমোট নিয়ন্ত্রিত খেলনা। স্বয়ংক্রিয়ভাবে ইনিশিয়েটরগুলি মানুষের বিনা হস্তক্ষেপেই স্বয়ংক্রিয়ভাবে বিস্ফোরিত হয়, যা আমি নিলয়ের পরিবারকে মারতে ব্যবহার করেছি। এই ইনিশিয়েটরের সাধারণ উদাহরণ হল ট্রিপ ওয়্যার, প্রেসার প্লেট যা নির্দিষ্ট পরিমাণ ওজন স্থাপন করলে ট্রিগারিং মেকানিজম সক্রিয় করে, ইনফ্রারেড সিস্টেম যা একটি গাড়ির রিসিভারের সাথে রশ্মি সংযোগ ভেঙে দিলে ট্রিগারিং মেকানিজম সক্রিয় করে, এবং চুম্বক ক্ষেত্রের পরিবর্তনের ফলে ট্রিগার হওয়া চুম্বক ডেটোনেটর। আইইডিগুলিকে ধ্বংসাবশেষ বা রাস্তার ধারের মতো দেখতে গোপনে রাখা হয়েছে। এগুলি বৃদ্ধাশ্রমে কোনো জানালার রেলিংয়ের পিছনে, রান্নাঘরে পশুর চামড়াতে এবং বৃদ্ধাশ্রমের পাশ দিয়ে একটি কালভার্ট আছে, সেই কালভার্টের ভিতরে স্থাপন করেছি এবং সেগুলিকে মাটিতে গর্ত করে পুঁতে ফেলেছি। লুকানো আইইডি খুঁজে বের করতে এবং ধ্বংস করতে নিলয় সেনাবাহিনী ভারী সাঁজোয়া ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম তৈরি করেছে, যা নজরদারি পরিচালনা করতে পারে এবং তারপরে আবিষ্কৃত যে কোনো ডিভাইসকে দূরবর্তীভাবে বিস্ফোরণ ঘটাতে পারে। নিলয় সেনাবাহিনী আইইডি শনাক্ত করার জন্য বিস্ফোরক স্নিফিং কুকুরসহ K9 ইউনিটকে মাঠে নামাতে পারে। বিভিন্ন জ্যামিং ডিভাইস যেমন ওয়্যারলেস ট্রিগারিং সিগন্যালগুলিকে বাধা দেওয়ার জন্য ওয়ারলক সিস্টেম স্থাপন করা হয়েছিল। এই ধরনের সিস্টেমগুলি কার্যকর, কিন্তু প্রতিক্রিয়া হিসেবে অনেক অঞ্চলে সেনাবাহিনীরা কেবল হার্ডওয়্যার্ড ইনিশিয়েশন সিস্টেম ব্যবহার করতে শুরু করেছে, যা ওয়্যারলেস সিগন্যালের উপর নির্ভর করে না। যদিও শুধুমাত্র প্রযুক্তিগত উপায়ের আইইডি মোকাবেলা করা কঠিন, সম্পূর্ণ কার্যকর পাল্টা ব্যবস্থাগুলি সেই সামাজিক নেটওয়ার্ককেও লক্ষ্য করতে হবে যা আইইডির অস্তিত্বকে সক্ষম করে, যেমন ডিভাইসগুলির অর্থায়নকারী, যারা সেগুলি তৈরি করে, যারা সেগুলি স্থাপন করে এবং এমনকি যারা নজরদারি হিসেবে কাজ করে, অর্থাৎ ডিভাইসগুলি আসলে বিস্ফোরিত হওয়ার আগে যারা সহায়ক কার্যকলাপ পরিচালনা করে তাদের সকলকে। আমি এসব দেখব, তোমরা শুধু খেয়াল রেখো বৃদ্ধরা কখন যেন অফিসের লোকসহ একসাথে প্রতিষ্ঠানে থাকে। যাও এখন, সিগন্যাল পেলে সেখান থেকে সরে আসবে। অ্যানাকন্ডার কথা শুনে সবাই দ্রুত বের হয়ে যায়। সে আবারও রুমে চলে আসে, চেয়ারে বসে একটা সিগারেট চালায় অ্যানাকন্ডা। তার গায়ের কাপড়ে বিরাট বড় অ্যানাকন্ডার ছবি আঁকানো, মাথায় হুডিটাও সাপের মতোই বানানো। কিন্তু নিলয়ের সাথে তার শত্রুতা কিসের এত? নিলয় পায়চারি করছে। ফাহি আসলো সেখানে, নিলয়ের পেছনে এসে দাঁড়ায়। ফাহি বলে, আমাকে কেন অফিসে নিয়ে এসেছো? কারণ তোমার বিপদ হবে, তাই সব সময় সাথে রাখছি। এতটা ভাবো আমাকে নিয়ে? ভাবি। নিলয়, জানো যখন রাহি আপুকে নিয়ে তোমার নামে কথা উঠল, সেদিন অনেক অবাক হয়েছিলাম। আমি তোমাকে আরো 5 বছর আগে থেকে পছন্দ করতাম, সেদিনের চুমুরও আগে থেকে। তোমার জন্য কত অপেক্ষা করেছি আমি, কিন্তু তোমাকে পাওয়ার পর যে সুখ অনুভব করেছিলাম, তার বদলে মা বাবাকে চলে যেতে হলো। কে এমন করবে? সে আকাশ, এটাই আকাশ করেছে, তাকে আমার ধরে ফেলবো। অনেকগুলো প্রমাণ আমাদের কাছে এসেছে, পুলিশ অবধি যেন কোনো খবর না যায়। আজকে রাতে আকাশের ওখানেই মিশন। নিলয় দ্রুত অফিস রুমে প্রবেশ করলো। পিছনে ফাহিও আসছে। নিলয় বলে, আমাকে সাজিয়ে দাও, আমি যেন মাদাল টাইপ বেশ নিতে পারি, আর আমার চেহারা মেকআপ করে চেঞ্জ করেও। আর তোমরা সবাই পোস্ট নিয়ে পুরো মাদ্রাসা এরিয়া ঘিরে ফেলো। হ্যাঁ, সেটা ছদ্মবেশও করো। অর্ক, মাদ্রাসার বাইরের যে ক্যামেরাগুলো আছে সেগুলো বন্ধ করে ফেলো, আমি কোড দেবো তোমার কাছে। শুভ, রেডি হয়ে যাও। রাফাত, তুইও রেডি। আর মিয়ান, তুমি পিছনে থাকবে। নিলয়কে সাজাতে ব্যস্ত হয় সবাই। ওদিকে মারিয়াকেও সাজাতে থাকে সাদিয়া। সাদিয়া যখন দুলগুলো খুলতে যাবে তখনই মারিয়া বলে, আবা, দুল খুলিয়েন না, আমার বাবার দেওয়া শেষ উপহার ছিল, আমি এটাই পরে থাকি সব সময়। আর মাথায় হাত দিয়েন না বেশি, অনেক ব্যথা লাগে। ভাইয়া গত রাতে নেশা করে এসে আমার মাথায় দেওয়ালের ধাক্কা দিয়েছিল, আমার অনেক ব্যথা আছে মাথার উপরে। আচ্ছা, তোমাকে সুন্দর করে সাজিয়েছি, তুমি চলো আমার সাথে। আজকের পর থেকে তুমি আমার মতো করেই চলবে, অনেক টাকা হবে তোমার। সাদিয়ার ফোন বেজে ওঠে। সাদিয়া বাহিরে চলে আসে। আকাশ কল করেছে। কি হলো, মালটা কোথায়? জলদি নিয়ে আয়। আর ভালো লাগছে না, বহুদিন হলো নতুন মাল খাই না, আজকে সারা রাত ফুর্তি করব।
চিন্তা নেই বস, সব রেডি, আমি আনছি, অপেক্ষা করেন। ওদিকে সাদিয়া চলে যেতেই মারিয়া বলে, শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ পারছি। সব কিছু কি ঠিক আছে? এখন অবধি ঠিক আছে। আমি চলে এসেছি, মাদ্রাসার সামনে গেটে আছি। আমি যখন ঢুকবো তোমাকে জানাবো। ঠিক আছে কি ঠিক আছে? মানে আমার সাজগোজ ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এবার চলুন। সাদিয়া মারিয়াকে নিয়ে পিছনের দিকে আসলো। তারপর অন্ধকার সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে থাকে। সেসব রেকর্ড হতে থাকে তার ক্যামেরায়। অপরদিকে অর্ক সব কিছু দেখছে, আর নিলয় কোডিংয়ের সাহায্যে সামনে থাকা সব ক্যামেরা হ্যাক করে নিতে থাকে, যেন কেউ ভিতরে না বসে ওদের দেখতে পারে। মারিয়াকে যখন মেইন রুমে প্রবেশ করাবে এমন সময় নিলয় মাদ্রাসার ভেতরে প্রবেশ করার জন্য আসে, কিন্তু সেখানে দারোয়ানেরা আটকায়। রাতে সামনে দিয়ে কাউকে প্রবেশ করানো নিষেধ, কিন্তু নিলয় মদ তার গায়ে ঢেলে এসেছে, মাতালের মতো চিৎকার করছে। মারিয়া সেটা জানে। বারান্দা থেকে সে দেখতে পায়। সাদিয়াকে বলে, আপা দেখুন, আমার ভাই এসেছে, আমাকে অনেক মারবে, আমাকে বাঁচাও, দয়া করে কিছু করো। তুমি এই রুমে যাও, আমি তোমার ভাইকে দেখছি। যাও তো, তুমি ইন্টারভিউ দাও। সাদিয়া রুমের ভিতরে মারিয়াকে প্রবেশ করালো, তারপর দৌড়ে নিচে চলে আসে। মারিয়া রুমে এসে দেখতে পায় 5 জন ছেলে বসা। ওদেরকে মারিয়া চেনে, আকাশ, ফারহান, নাজিম, নয়ন ও সুজন। মারিয়াকে বসতে বলে। মারিয়া একটি চেয়ারে বসলো। আকাশ বলে, সাদিয়া তোমার কথা বলছে, তুমি কি তার কাজিন হও? জি স্যার। তোমার কাছে হবে সার্ভিস দেওয়া, যে যেটার অর্ডার করবে চুপচাপ সেটা মেনে নিবা। আচ্ছা স্যার। চলো তাহলে ইন্টারভিউ শুরু করি। তুমি কি ফ্রেশ কিস পারো? কি সেটা? চুমু। না স্যার। কিন্তু কেন? আসো তোমাকে শেখাই, আমাকে কিস করবা। আমি পারবো না, এসব কেমন ইন্টারভিউ? প্রথম কাজ হলো আদর করা, আসো তোমাকে আদর শেখাই। কথাটা বলে ফারহান উঠে দাঁড়ালো। ওদিকে গেট থেকে নিলয়কে আসতে দেখে সাদিয়া। নিলয় আসে ভিতরে। সাদিয়ার কাছে এসে নিলয় বলে, ওই মেয়ে, আমার বোন এসেছে এখানে। সে কোথায়? বের কর তাকে। ওকে আজকে মারতে মারতে আমি বাড়ি নিয়ে যাব। নেশার জন্য টাকা দেয় না, ওরে আজকে মেরে ফেলবো। চুপ, বের হয় এখান থেকে, না হলে তোর অবস্থা এমন করব জীবনেও উঠে দাঁড়াতে পারবি না। আমার বোন কোথায়? আছে, আয় আমার সাথে। সাদিয়া নিলয়কে একটা রুমে নিয়ে যায়। রুমের ভিতরে দেখে কয়েকটা ছেলে। সাদিয়া রুমের দরজা আটকাতেই শুভ্রতার ফোর্স নিয়ে ভিতরে প্রবেশ করে, দারোয়ানকে সরিয়ে দেয়। নিলয়কে এই 4 জন ছেলে মারতে যাবে, তখনই নিলয় বোতল দিয়ে একজনের মাথায় জোরে বাড়ি দেয়। সাদিয়া এটা দেখে ভয় পেয়ে গেছে। সাদিয়া চিৎকার দেয়। নিলয় সাদিয়ার ওড়না ধরে হাতে পেঁচিয়ে নেয়। তারপর বোতলের ভাঙা ধারালো কাঁচ ধরে বাকি 3 জনের গলায় পেটে লাগাতে ঠুকিয়ে দেয়। সাদিয়া ভয়ে চিৎকার করে ওঠে। নিলয় এগিয়ে আসে সাদিয়ার কাছে। সাদিয়া ভয়ে পেছাতে থাকে। তারপর নিলয়ের গায়ে হাতে রক্তে লেগে আছে। সাদিয়ার দিকে তাকায় সে। সাদিয়া ভয়ে চমকে ওঠে। এখনও সে বুঝতেই পারে না তাকে ট্র্যাপে ফেলানো হয়েছে। নিলয় এগিয়ে যায় সাদিয়ার দিকে। সাদিয়া ভয়ে পেছায়। একটা সময় দেয়ালে পিঠ থেকে যায় ওর। সাদিয়া ভয় আর অবাক করা কণ্ঠে বলল, কে কে তুমি? আমার কাছে আসবে না, আমাকে মারবে না। সিকিউরিটি, সিকিউরিটি, হেল্প, বাঁচাও আমাকে। আমি কে সেটা তোকে জানতে হবে না, কিন্তু তোকে আজকে আমি ধর্ষণ করব। এরপর বুঝবি অন্য মেয়েদের সাথে হওয়া অন্যায়গুলো তোর কেমন লাগে। আজকে তোকে কেউ বোঝাবে না। আমি না ছেলে, তোকে তো মেরেই ফেলবো। তোমার পায়ে পড়ি, আমাকে মাফ করে দাও। আমি টাকার জন্য এই কাজগুলো করি, আমাকে দয়া করে ছেড়ে দাও। আমার সাথে ওরকমটা করো না, আমাকে বেরো না। আমার ঘরে একটা বাচ্চাও আছে, সে না খেয়ে মরবে, দয়া করো তুমি। ঠিক এই কথাগুলো যখন তোর কাছে অন্য মেয়েরা বলতো, কি বলেছিলি তাদেরকে? তাদেরকে তো কখনো উপকার করিসনি। রিয়া তোকে বারবার পা জড়িয়ে ধরে বলতো তুই ওর বোন, তোকে সে বোনের মতো দেখে, তার প্রতি তো দয়া দেখাসনি। তুমি কি রিয়ার লোক? চুপ, আজকে তোকে যা যা করার সব করবো। নীলার কথা শুনে সাদিয়া আরও ভয় পায়। সে চিৎকার করতে করতে দরজা খোলে, কিন্তু দরজা খুলতেই দেখতে পায় কতগুলো আর্মি ফোর্স দরজার সামনেই দাঁড়িয়ে আছে। সাদিয়া আরও ভয় পায়। ভিতরে নিলয় আর সামনে আর্মি। বুঝতে পারে নিলয় আসলে একজন আর্মি। তাদের এটা এখন ঘিরে ফেলানো হয়েছে। সাদিয়া দৌড়ে এসে নিলয়ের পা জড়িয়ে ধরে। নিলয় তার গলা টিপে ধরে টেনে তুলল, তারপর বলল, মাদ্রাসার বাচ্চাগুলোকে আটকে রেখেছিস?
হ্যাঁ, ওদেরকে আমরা বেড়ে একটা করে কিডনি, লিভার সবগুলোই বের করি। কোথায় যাচ্ছে ওরা? আটকে রেখেছে মাটির নিচের ঘরে, পাশেই সিঁড়ি ঘর, সেটার নিচে দিয়ে মাটির নিচে একটা ঘর বানানো আছে, ওখানেই আটকে আছে। শুভ, চলে যাও ওখানে। রাপার সামনে থেকে এগিয়ে আসো। যে সামনে পড়বে তাকে আদামরা করে তারপর এগিয়ে আসবে। সাদিয়া আজকে ফেঁসে গিয়েছে। এইভাবে তাদের সাথে হঠাৎ গেমসকে খেললো। তারা পুরো ইনফরমেশন নিয়েই এখানে এসেছে। রিয়াই কি তবে ওদের পাঠিয়েছে? নিলয় সাদিয়ার দিকে তাকিয়ে বলে, তোর জন্য একটা শেষ চান্স আছে। যেহেতু তোর বাচ্চা বাড়িতে আছে তাই তোকে ছেড়ে দিব, কিন্তু যা বলবো তাই করবি। চল মারিয়ার ওখানে যেতে যেতে বলবো তোর কি কি করতে হবে। ঠিক আছে, চলুন স্যার। নিলয়কে নিয়ে সাদিয়া ওপরে চলে যায়। ওইদিকে শুভ্র গোডাউনে এসে তালা ভেঙে দেখে সেখানে 1 থেকে 200 জন বাচ্চা। শুভ্র নিলয়কে বলে, স্যার বাচ্চাগুলোকে পেয়েছি। এখন বের করো না, তাহলে চিৎকার চেঁচামেচি হবে। তুমি সেখানেই থাকো, ওদের সাথে কথা বলো, ভিডিও করে পায়ান কালেক্ট করে নাও। ঠিক আছে স্যার। নিলয় যেতে থাকে। ওইদিকে রুমের ভিতরে সবাই এসে মারিয়ার কাছে। মারিয়ার গায়ে শাড়ি পরানো, টান দিয়ে পুরো শাড়িটা খুলে ফেলেছে আকাশ। মারিয়া চিৎকার করে। আকাশ বলে, চিৎকার করেও কাজ নেই গো। এখানে তুমি আসছো, তোমার কাজ হলো রোজ রাতে আমাদেরকে সার্ভিস দেওয়া। ফারহান ওর শরীরে ইঞ্জেকশন পুশ কর। নেশাজাত দ্রব্য গেলে সে ঠিকই আর বাধা দিতে পারবে না। এমন করবেন না, আমাকে যেতে দিন, আমার কাজ চাই না, আমি ভাইয়ের কাছে যাব। এমন করবেন না আমার সাথে, দয়া করুন। চুপ মাগি, বেশি কথা বলিস। আজকে তো সারা অঙ্গে আমরা নরম হাতে প্রলোভ না দিয়ে তোকে কিভাবে সারবো গো। কাছে আয়। ওই মিউজিক চার। আমার কাছে আসবেন না, আমাকে অর্ধনগ্ন করছেন। দয়া করে কাপড়টা ফেরত দিন, আমি যেতে চাই। অর্ক, সব কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ স্যার, সবই ডান। মারিয়া, এবার তুমি ওরা কাছে আসলে পাঞ্চ দিবা, সবাইকে কাত করে ফেলবা ঘুষি দিয়ে। মারিয়ার কাছে আসলো নয়ন। নয়ন আসতেই মারিয়া হাত মুঠ করে নাক বরাবর জোরে একটা ঘুষি দেয়। আর্মি ট্রেন্ড মেয়ে সে। ওর ঘুষি খেয়ে নয়নের নাক ফেটে রক্ত পড়া শুরু করেছে। নয়ন সেখানেই বসে পড়ে। আকাশ রেগে যায়, এগিয়ে আসে মারিয়ার দিকে। মারিয়া আকাশকে ঘুষি মারতে যাবে তার আগেই আকাশ ওর হাত ধরে ফেলে। আকাশ মারিয়ার গালে খুব জোরে একটা চড় দেয়, তারপর বলে, শালি, তোর তো দেখি 20 দাঁতও আছে। তোর 20 দাঁত আজকে আমি নষ্ট করে দেব। তোর 20 দাঁতে আমি নরম ঠোঁট বোলাবো। ফারহান, ইঞ্জেকশন মার। ঠিক আছে বস। ফারহান এসে মারিয়ার হাতে ইঞ্জেকশন দেয়। চড় খেয়ে মারিয়ার গাল ফেটে গেছে। এরপর নেশাজাত দ্রব্যের ইঞ্জেকশনের ফলে মারিয়া পুরো নেতিয়ে পড়ে। আকাশ এসে মারিয়ার নাভি বের করা পেটে হাত বোলায়। বুকের কাছে যখনই নিতে যাবে তখনই দরজায় ঠাস ঠাস করে কতগুলো খুব জোরে জোরে কড়া নাড়ার শব্দ হয়। আকাশ বিরক্ত হয় খুব। এই সময় কে আসলো? সাদিয়া ছাড়া কারো তো আসার কথা না, আবার সাদিয়া আসবেও না। কে? দরজা খোলেন বস, আমি সাদিয়া। আরেকটা মাল এসেছে, ভাবছি দুটাকেই একসাথে পাঠিয়ে দেবো কিনা, তাই আসলাম। বলিস কি? ওরে, ওকে এখনই ডাবল টাকা দিব। যা মালটাকে রেডি করে নিয়ে আয়, আগে আমরা এটা খাইতে থাকি। সে সাথেই আছে বস, দরজাটা খোলেন, ভিতরে পাঠিয়ে দিই, তারপর যা ইচ্ছে করেন। রাপাত সব সিকিউরিটি কোথায়? স্যার, সবাইকে মেরে আত্মহত্যা করে রেখেছি, বাকিদের গ্রেফতার করিয়েছি। বাইরে ক্লিয়ার? মিয়ান, তুমি ভিতরে ঢুকো, সোজা উপরতলাতে চলে যাও। রাপাত, তুমি দুপাশে গেটে ফুস পাঠাও। ঠিক আছে স্যার, আমি আসছি। অর্ক, তুমি ঠিক আধা ঘন্টা পর মিডিয়ার কাছে পুরো ফুটেজ পাঠিয়ে দিবা, বাকিটা ওরা করবে। তবে এখন আমাদের কাজ আছে, রাখলাম। মিশন স্টার্ট এখনই। সুজন এসে দরজা খোলে, দেখে শুধু সাদিয়া দাঁড়িয়ে আছে। সাদিয়াকে দেখে সুজন বলে, কোথায় মাল? মাথা খারাপ হয়ে আছে, জলদি দে ওরে। মাল নাকি মেডিসিন লাগবে তোদের? কথাটা বলেই নিলয় পিস্তল দিয়ে সোজা সুজনের পেটে গুলি করে। সাইলেন্সার লাগানো পিস্তল, শব্দ হয় না, কিন্তু সুজন দরজার ওপর ছিটকে পড়ে। সাদিয়া ভয়ে দৌড় দেয় সেখান থেকে। সাদিয়ার কাজ শেষ। সুজন এইভাবে ছিটকে পড়াতে শব্দ হয়। ভিতরে থাকা বাকি 4 জন দরজার দিকে তাকায়, দেখেই সুজন দরজার সামনে গুলি খেয়ে পড়ে আছে। সুজনকে দেখেই নাজিম এগিয়ে আসে।
সুজন, এই ভাই কই তুই? সুজন ওঠ। সে উঠবে না। কে তুই? নিলয় কপালে গুলি করে নাজিমের, তারপর সোজা ভিতরে আসলো। আকাশ, ফারহান আর নয়ন তাকিয়ে থাকে সেই দিকে। নিলয়ের মুখে দড়ি লাগানো। আকাশ গালি দিয়ে বলে, শালা কে তুই? এভাবে এখানে এসেছিস কেন? তোকে ভিতরে ঢুকতে দিল কে? পৃথিবীর সব মানুষ একবার বাঁচে, আমি তোরা সবাই একবারই বাঁচবো পৃথিবীতে, কিন্তু যদি ঠিকভাবে আমরা বাঁচি সেটা একবারই যথেষ্ট। কিন্তু তোদের বেঁচে থাকার অধিকার নেই। খাবারের শেষ নোংরা জিনিস যেমন আমরা ডাস্টবিনে ফেলি, তোরাও ঠিক সমাজের নোংরা জিনিস, তোদের স্থান হবে কবরে। কে তুই? ধর্মের কথা শোনাচ্ছিস কেন? নিলয় মুখের ওপর থেকে দাড়ি গোঁফ সব খুলে ফেললো। নিলয়কে দেখে ওরা ভয় পায়। নিলয় এখানে? নিলয়ের সাথে ওদের 2.5 বছর পর দেখা হচ্ছে। নিলয়কে দেখে অবাক হয়ে গেছে। আকাশ বলে, ও তুই এখানে? আমার বাবাকে মেরেছিলি, আমার মনে আছে। আজকে তোকে আমি মেরে ফেলবো। শালা অনেক জ্বালিয়েছে বন্ধু, ওর জন্য আমরা কত লুকিয়ে রেখেছি। আজকে শালাকে সামনে পেয়েছি, তোরা সর, আমি মেরে ফেলবো ওকে। নয়ন কথাটা বলেই এগিয়ে আসে। একটা ছুরি দিয়ে নিলয়ের পেটে ঢোকাতে যাবে, তখনই নিলয় তার পকেট থেকে কাঁচ বের করে নয়নের চোখ সোজা ঢুকিয়ে দেয়। নয়ন চিৎকার করে ওঠে, রক্ত ফিনকে দিয়ে বের হতে শুরু করেছে। নয়ন ফ্লোরে পড়ে যায়, যন্ত্রণায় সে ওখানেই মারা যায়। আকাশ বলে, দেখ, এখানে আমরা এসেছিলাম ফুর্তি করতে, সাথে কোনো অস্ত্র নেই। তুই একা এসে এবারে মারছিস কেন? আমার মা বাবাকে কেন বোমা দিয়ে মেরেছিস? বোম ব্লাস্ট কেন করেছিস বল? পাগল নাকি ভাই তুই? তোর মা বাবাকে চিনিও না, তোর বাড়ি কোথাও সেটাও জানি না, তাহলে আমি মারবো কেন? কিভাবে মারবো? বোম হাসালি ভাই। মিথ্যা বলবি না, তোকে আমি বাঁচিয়ে রাখবো না। তুই একজন ধর্ষক, আর ধর্ষকের বিচার হলো মৃত্যু। মিয়ান, চলে আসো ভিতরে। নিলয়ের কথা মতো মিহান চলে আসে ফোর্স নিয়ে। আকাশ আর কিছুই করতে পারে না। আকাশের গা থেকে কাপড় খুলে নিয়ে মারিয়ার গায়ে পরিয়ে দেয় নিলয়। মারিয়াকে টেনে তোলে। আকাশ আর ফারহানকে বের করে আনে সেনাবাহিনীর লোকেরা। আকাশদেরকে একটা রুমে আটকে রাখা হয়। বাচ্চাদের বের করে আনে শুভ্র। মিহান সব পতিতাদের বা এখানে আটকে থাকা মেয়েদের উদ্ধার করলো। মিডিয়ার লোকেদের ডাকা হয়। এবার পুরো অভিযানকে নিলয় বর্ণনা করে। তাদের কাছে সব কিছু প্রমাণও আছে। এখানে গোলাগুলিতে সবাই মরে গেছে। পুরো মাদ্রাসাটা সাংবাদিকরা চিরুনি তল্লাশি করে সবটা সত্য প্রমাণিত হয়। সাংবাদিকদের ক্যামেরা ফাঁকি দিয়ে আকাশ আর ফারহানকে তুলে নিয়ে যায় নিলয় একটা নির্জন জায়গাতে। ওদেরকে গাড়ি থেকে নামানো হয়। শুভ্র রাফাতদেরকে বলে, দুটো গর্ত খুঁড়ো তোমরা। কবর নাকি? নাও, ওদের বুক সামনে দুটো গর্ত খুঁড়ো। নিলয়ের কথা মতো দুটো গর্ত খোঁড়া হয়। মিহানকে নিলয় অনেকগুলো পাথর নিয়ে আসতে বলে। মিহান নিলয়ের কথা মতো চলে যায় সেখানে। দুটো গর্ত খোঁড়া শেষ। আকাশ আর ফারহানকে সেই গর্তে নামানো হয়। পেটের ওপর অবধি মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। মুখে ওদের কাপড় বাঁধা। তাদেরকে হাফ মাটিতে পুঁতে রাখার পর মুখের ওপর থেকে কাপড় সরিয়ে দেয় ওরা। ওদের এমন অবস্থা দেখে আকাশ আর ফারহান নিজেরাই ভয় পায়। নিলয় বলে, বিশ্বাস করেন স্যার, আমি মারিনি, আমি চিনিও না তাদেরকে। আমি সত্যি শুনতে যাচ্ছি। আমি মারিনি, আল্লাহর কসম করে বলছি। নিলয় কিছুই বলে না। শুভ্র, রাফাত, মিহান নিলয়ের কাছে আসে। নিলয় গাড়ির কাছে এসে দাঁড়ায়। নিলয় বলে, ওরা সত্যি কথা বলছে। তাহলে আমার মা বাবাকে মারলো কে? আমার তো আর কোনো শত্রু নেই। শেষ শত্রু তো আকাশই ছিল। তাহলে এরা যদি না মরে, তাহলে আমার মা বাবাকে মারলো কে? তাহলে কি ওদেরকে ছেড়ে দেব? নাও, ওদের শাস্তি হলো মৃত্যু। কারণ ওরা ধর্ষক। ধর্ষকের একটাই শাস্তি, তাদের মরতে হবে। ওরা 12 বছরের মেয়েকে তিয়াকে ধর্ষণ করেছিল, কিন্তু পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। দেশের আইন ওদেরকে শাস্তি দেয়নি। রিয়াকে ওরা ধর্ষণ করেছে, বারবার অত্যাচার করেছে, পুরো শরীর ব্লেড দিয়ে কেটেছে, বাচ্চাদের মেরে তাদের অঙ্গ পাচার করেছে। এদের মৃত্যুর নিকৃষ্ট মানুষের বেঁচে থাকার অধিকার নেই। তাদেরকে ইসলাম শাস্তি দিবে। ইসলামের শাস্তি ওদেরকে তোয়াই হবে। ভিডিও করো, আমাদেরকে যেন না দেখা যায়। কালকে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা পোস্ট করব, সেখানে লিখবে ধর্ষকের শাস্তি এটাই হবে। এরপর থেকে যে ধর্ষক হবে তাকে ধরে এনে শাস্তি দেওয়া হবে। চলো,
ওদেরকে এখন আমরা পাথর নিক্ষেপ করে মেরে ফেলবো। নিলয়ের কথা শুনে সবাই এগিয়ে আসে, সবাই হাতে পাথর নিয়ে দাঁড়ায়। নিলয়ের অর্ডার অনুসারে সবাই একসাথে দুজনের দিকে গায়ে শক্তি জোরে পাথর ছুটতে থাকে। ভারী আর কিছুটা বড় পাথরের কারণে ওদের দুজনের মাথা, বুক, নাক, কান, মুখ সব জায়গায় ফেটে রক্ত বের হতে শুরু করেছে। 10 মিনিটের ভিতরে ওরা সেখানেই মারা যায়। নিলয়ের ভিতরে একটা আলাদা প্রশান্তি কাজ করছে এখন। ধর্ষকের বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাদের একটাই শাস্তি, মৃত্যু। কিন্তু আইন সেটা করতে পারে না। আইনের কাছে টাকাওয়ালা মানুষেরা লাট সাহেব, আর শাস্তি পেয়ে থাকে নির্যাতিত গরিব মানুষেরা। নিলয় গাড়িতে উঠবে এমন সময় নিলয়ের ফোন বেজে ওঠে। তাকিয়ে দেখে 11 ডিজিটের একটি নাম্বার, যার সবগুলো সংখ্যা এক। নিলয় বুঝে যায় তাকে কে ফোন করেছে। নিলয় রিসিভ করে কল। হ্যালো অফিসার। শক্তিশালী মনের মানুষরা উদ্ভাবনী আলোচনা করে, সাধারণ মনের মানুষরা কোনো ঘটনা নিয়ে আলোচনা করে, দুর্বল মনের মানুষরা অন্য মানুষের কথা আলোচনা করে। এটা হলো চরম সত্য। আবারও ভুল মানুষকে মা বাবার খুনি হিসেবে ধরলে কি করছো বলো তো? ওরা তো তোমার মা বাবাকে মারেনি, আমি মেরেছি। কিন্তু খুঁজে বের করো। লুকোচুরি খেলায় আসক্ত তুমি ভেবো না তোমাকে খুঁজে পাবো না। খুঁজে তো বেরই করব, কিন্তু সেদিন তুমি বাঁচতে পারবে না। লুকোছুরি খেলার মজাটাই তো এটা বস। তুমি খুঁজবে, আমি লুকাবো, তারপর ঠুস করে সামনে এসে বলবো ধাপ্পা। আমাকে না খুঁজে তুমি বরং বৃদ্ধাশ্রমে যাও, সেখানে তোমার জন্য গিফট অপেক্ষা করছে। অ্যানাকন্ডা শিকার করে ছোবলে নয়, পেঁচিয়ে। শিকারের নিঃশ্বাস বন্ধ করে ফেলে, গিলে খায়। সামান্য নিঃশ্বাস থাকা অবস্থায় অ্যানাকন্ডা তাকে ছাড়ে না। তোমার গিফট বুম। অ্যানাকন্ডা ফোন কেটে দেয়। নিলয় বুঝতে পারে না শেষের কথার কী মানে। অ্যানাকন্ডা কেন বুম বলল। নিলয় পায়চারি করে। 5 মিনিটের ভিতরে নিলয়ের ফোনে কল আসলো। অর্ক ফোন করেছে। নিলয় রিসিভ করে। অর্ক বলে, স্যার, শহরের মাঝে যে একটা বিশাল বৃদ্ধাশ্রম আছে সেখানে বোম ব্লাস্ট করানো হয়েছে। পুরো ভবন একদম উড়ে গেছে। কোনো কিছুই যেন অবশিষ্ট নেই। দমকলে অনেক ইউনিট সেখানে গিয়ে আগুন নেভাচ্ছে। অবস্থা ভয়াবহ, কেউ বেঁচে নেই এমনটা বলছে সবাই। জলদি আসুন, ঘটনা এখন চরম পর্যায়ে চলে গেছে। অর্ক ফোন কাটে। নিলয় বিরক্ত আর রাগে গাড়ির চাকাতে লাথি দেয়। কি হচ্ছে ওর সাথে? কেন অ্যানাকন্ডা বৃদ্ধাশ্রম উড়িয়ে দিল? সে চায়টা কি? নিলয়ের সাথেই কি তার শত্রুতা? কি লাগবে ওর? সে কি এমন হ্যাকার যার কাছে সব কিছু যেন অতি সহজ? কীভাবে পারলো বোম দিয়ে পুরো 4 তলা বিলাসবহুল ভবন উড়িয়ে দিতে? বৃদ্ধ মানুষগুলো ওর কী এমন ক্ষতি করেছে? অ্যানাকন্ডা হাসতে থাকে। মুখ থেকে সে মাস্ক খুলল, আয়নার সামনে এসে দাঁড়ায়। নিজের চেহারার দিকে তাকিয়ে সে আরও জোরে জোরেই হাসতে থাকে। নিলয়রা আসলো বৃদ্ধাশ্রমের কাছে। পুরো বিল্ডিং পুড়ে ছায়। নিলয় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই দিকে। নিলয়ের মাথার মধ্যে একটাই প্রশ্ন, শালা কি অমানুষ! এভাবে মানুষকে মারছে কিভাবে? আমার কি তবে সে পুরনো জগতে ফিরে যেতে হবে? অন্ধকার জগতে কি আমি ফিরে গিয়ে অ্যানাকন্ডাকে খুঁজে বের করব? সে জানে না আমার অতীত কী ছিল। মনে হচ্ছে এবার আমাকে ফিরতে হবে সেই জগতে। নিলয় দাঁড়িয়ে আছে। এক এক করে লাশ উদ্ধার করে বের করে আনছে। নিলয়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। তার মা বাবার কথা মনে পড়ছে। এই মানুষগুলো কারো না কারো মা বাবা। তবে সেই সব সন্তান তার মা বাবাকে এখানে রেখেছিল, তারা সন্তান হিসেবে কুৎসিত। নিলয় এদেরকে দেখে কেঁদে ফেলেছে। হঠাৎ মিহান আসে নিলয়ের কাছে। মিহান বলে, স্যার, এই পুতুলটা পেলাম। নিলয় পুতুল দেখেই চিনতে পারে এটা অ্যানাকন্ডার পাঠানো পুতুল। নিলয় সেটা হাতে নেয়। পুতুলের পেটে চাপ দিতেই শুনতে পায়, নিলয়, আগুনের শিখা যত উঁচু, বুঝতে হবে নিচের কাঠ তত শুকনো। তোমাকে আমি কাঠ বানিয়ে আগুন জ্বালাবো। আমি কি চাই জানো? তোমার ধ্বংস। আমাকে তুমি কখনো খুঁজে পাবে না। আমাকে খুঁজতে তোমার বয়স শেষ হয়ে যাবে। খুঁজে বের করো আমাকে। নিলয় এবার মনে মনে ভেবেই নেয় সে আবারও তার অন্ধকার জগতে ফিরে যাবে। সেই অন্ধকার জগতের নাম ডার্ক ওয়েব। কালো দুনিয়াতে সে ফিরে অ্যানাকন্ডাকে খুঁজে বের করবে। নিলয় চলে আসার প্রস্তুতি নেয়। তখন সাংবাদিক এসে নিলয়কে প্রশ্ন করে, ঘটনা দেখে আপনার কি মনে হয় কারা এগুলো করতে পারে? দেখুন, ঘটনা এটা নতুন নয়। আমার বাবা মাকে বোনকে বোম ব্লাস্ট মারতে হয়েছে। জানি না কে বা কারা এই কাজটা করেছে, তবে সে খুব জলদিই পড়বে আশা করি। আমরা আমাদের কাজ করছি, সহমত জানাবো। কিন্তু সময় কত? কিন্তু কত সময়? এর মধ্যে যদি আবার তারা বুম ব্লাস্ট করে?
এখন ওরা চাইলে তো যে কোনো কিছু করতে পারে, তবে আমাদের অ্যালার্ট থাকতে হবে। নিলয় সেখান থেকে চলে আসে। নিলয় অফিসে এসে চেয়ারে বসলো। চেয়ারে বসে পিসির দিকে তাকিয়ে থাকে সে। হাত কাঁপতে থাকে। 5 বছর আগে নিলয় যে অন্ধকার দুনিয়া থেকে চলে এসেছে সেটার কথা ভাবতে থাকে। 5 বছর আগে নিলয়ের ওপরে তার বাবা রেগে থাকতো। কেন তাকে সবসময় বকাঝকা করতো তার পিছনের কারণ হলো নিলয় সবসময় কম্পিউটার নিয়ে পড়ে থাকতো। নিলয়ের বাবার তখন ইমামতি করেই দিন চলতো। মানুষ যা টাকা দিত ইমামতির জন্য সে টাকা দিয়েই সংসার চলতো। অল্প জমি ছিল। নিলয়কে সব সময় বলতো তার বাবা সেই জমিগুলো দেখাশোনা করতে, কিন্তু নিলয় সবগুলো দেখতো না। সারা দিন ঘোরাঘুরি করতো আর রাত হলে কম্পিউটার নিয়ে পড়েই থাকতো। নিলয় সেটা কাউকে বলতো না। কেবল ফরজক সাহেব রাতে নামাজ পড়তে উঠলে দেখতে পেত নিলয় রাতে বসে কম্পিউটারের সামনে বসা। কম্পিউটারে সেটআপটা নিলয় কিনেছিল তার মায়ের পোষা গরু বিক্রি করে। নিলয়ের এমন খামখেয়ালিপনা কাজের জন্যই ফারজক সব সময় বকতো। এভাবেই দিন চলে যায় নিলয় কম্পিউটার নিয়ে পড়ে থাকতো বলে ফারজক সব সময় বকাঝকা করতো। তোর কি কোনো কাজ থাকে না? সারা রাত কম্পিউটারের থেকে কি করিস? কত মানুষ কম্পিউটার টিপে ফ্রিল্যান্সিং করে টাকা আয় করছে, আর তুই কি করিস? তোরে নিয়ে আর ভালো লাগে না। এরকম করে চললে তোর এই কম্পিউটার সব পুড়িয়ে দেবো আমি বলে দিলাম। হ্যাঁ, সবসময় এটা কেন বলো? আমি তো তোমায় নিয়ে কিছু বলি না। কম্পিউটারের কাজ থেকে আমার, যেটা তুমি বুঝবে না। আরে তোর মতো বেয়াদব ছেলে আমার ঘরে আল্লাহ কেন দিছে? তোর মায়ের আদর পেয়ে এমন হয়েছিস। নিজের গরু বিক্রি করে ছেলের শখ পূরণ করেছে। সবগুলো তোরা বেয়াদব। মাকে নিয়ে কিছু বলবো না। এই সামনে থেকে চলে যা, তোকে দেখতে ইচ্ছে করছে না, যা তো। নিলয় তার বাবার কথা শুনে চলে আসে। সারাদিন ঘোরাঘুরি করে বাড়িতে এসে দেখতে পায় তার বাড়িতে কেউ নেই। নিলয় আরশাদ সাহেবের বাড়িতে যেতেই তার স্ত্রী বলে, নিলয় আসছিস? জলদি হাসপাতালে যা, তোর বাবা স্ট্রোক করেছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এক্ষুনি যা। কি? বাবার হঠাৎ কি হলো? জানি না, বাজারে গিয়েছিল, তারপর ফোন আসে বাড়িতে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তুই চলে যা এক্ষুনি। নিলয় এটা শুনে দৌড়ে চলে যায় হাসপাতালের দিকে। হাসপাতালে এসে তার বাবাকে খুঁজে বের করে। তার বাবার মুখে অক্সিজেন মাস্ক পরা। হেনা বেগম নিলয়কে দেখে কান্না করে দেয়, জড়িয়ে ধরে নিলয়কে। নিলয় বলে, হঠাৎ এমন কেন হলো বাবার? কেমন আছে তিনি? ঠিক আছে, মেজর স্ট্রোক হয়নি, কিন্তু এমন হয়েছে, তোর বাবা একটি ব্যাংকে ডিপোজিট করে রেখেছিল আমাদের জন্য। সেখানে সুদ ছাড়াই 30 লাখ টাকা জমেছিল, কিন্তু তোর বাবা চেয়েছিল তোকে দেশের বাহিরে পাঠাবে, এজন্য নাকি 10 লাখ টাকা লাগবে। তাই তোর বাবা গিয়েছিল ব্যাংকে। 2 সপ্তাহ আগে ব্যাংকের লোকেরা জানায় তাদের ব্যাংকের অ্যাকাউন্টগুলো কাজ করছে না, টাকা চেক করতে হবে, টাকা আটকে আছে, সব অনলাইন সিস্টেম। হাবিজাবি তো বুঝি না আমি, আমার মাথায় আসে না। ওনারা তারিখ দেয় আজকে আসতে, অ্যাকাউন্ট ঠিক হতে সময় লাগবে। আজকে যে জানতে পারে ব্যাংক বন্ধ। আরও লোক এসেছে ব্যাংকে। ব্যাংকের ম্যানেজার ভাগছে সব অ্যাকাউন্ট তিনি বন্ধ করে দিয়ে পালিয়েছে, তাই তোর বাবা স্ট্রোক করে। আচ্ছা, এখানে থাকো, আমি দেখি ব্যাংকের ওদিকে গিয়ে কি হয়েছে। ডাক্তার সাথে কথা বলে নিব। ও বাবা, সেই ব্যাংকের অ্যাকাউন্ট আছে, বই তো দিয়েছিলে, সেটা কই আমাকে দাও দেখি, ব্যাংকে গিয়ে কি করা যায়। নিলয় বইটা নিয়ে সেখান থেকে চলে আসে। ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তার জানায় তেমন কোনো ভয় নেই, নর্মাল স্ট্রোক করেছে ফরজকের। নিলয় হাসপাতাল থেকে সোজা বাড়িতে চলে আসে। রুমের ভিতরে আসলো সে। দরজা আটকে গিয়ে সোজা কম্পিউটারের কাছে আসলো। তারপর সেটা অন করে পিসির সামনে বসলো। তারপর নিজের সব তথ্য হাইড করে নিজের সব তথ্য সরিয়ে ফেলে ভিপিএনের সাহায্যে ডার্ক ওয়েবে প্রবেশ করলো নিলয়। একটি লিঙ্ক তৈরি করতে থাকে নিলয় জানে কিভাবে জিমেইল আইডি হ্যাক করতে হয়। বটনেট ব্যবহার করে ব্রাউজার হাইজ্যাকিং করে রানসামওয়্যার ব্যবহার করে ভাইরাস প্রয়োগ করে যে কোনো অ্যাকাউন্ট হ্যাক করা সহজ। হ্যাকাররা ক্রেডিট কার্ড নাম্বার চুরি করা, অ্যাকাউন্ট সম্পর্কিত স্পর্শকাতর তথ্য সংগ্রহ বা সম্পূর্ণ ব্যাংকিং সিস্টেম হ্যাকের মাধ্যমে প্রতারণা করে থাকে। তবে নিলয় খেলবে নতুন গেম। সে ফিশিং মেসেজ তৈরি করে। সুন্দর একটি মেসেজ লিখল, যেটা জিমেইলে পাঠানো যাবে এমন মেসেজ। নিলয় একটি মেসেজ লিখেছে, টু করার মানি হ্যাজ বিন অ্যাড টু ইয়োর ব্যাংক অ্যাকাউন্ট।
তারপর একটি লিঙ্ক সেট আপ করে দেয়, যেই লিঙ্কটাতে কেউ ক্লিক করলেই তার ফোন কিংবা যে ডিভাইস থেকে লিঙ্কে প্রবেশ করবে সেই ডিভাইস হ্যাক হবে। নিলয় সেই ডিভাইসকে সাথে সাথে কন্ট্রোলে নিতে পারবে, কারণ লিঙ্কে ঢুকলে ভাইরাস অ্যাড হবে তার ডিভাইসে। এরপর নিলয় সেই ভাইরাস সফটওয়্যারের মাধ্যমে নিলয় যে কোনো কিছু করতে পারবে। নিলয় সব কিছু রেডি করে নিয়েছে। এরপর ডিবি ব্যাংকের মেইন জিমেইলে সেই ফিশিং মেসেজ পাঠিয়ে দেয়। নিলয় জানে এই মেসেজটা তারা রিড করবেই, এর কারণ যেহেতু ডিবি ব্যাংকের ম্যানেজাররা এই টাকার জালিয়াতি করছে। অনেক শাখা ব্যাংক থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আর সেই টাকা ঢোকার নোটিফিকেশন মেসেজ যাবে জিমেইলে। তাই জিমেইলেই নিলয় সেম মেসেজ পাঠালো। মেসেজ পাঠিয়ে নিলয় অপেক্ষা করে, পায়চারি করছে সে। 1 মিনিটের ভিতরেই নিলয় দেখতে পায় সেই জিমেইল রিড হয়েছে এবং কম্পিউটার ডিভাইস থেকে সেই লিঙ্কে প্রবেশও করা হয়েছে। নিলয় 10 সেকেন্ডের ভিতরেই সেই ডিভাইসকে কন্ট্রোল করে নিল। ওপাশে থাকা কম্পিউটারের সামনে বসে থাকা লোকটা বুঝতে পারে না হঠাৎ কী হলো। টাকার মেসেজ অনেকগুলো আসছিলো, চেক করতে করতে হঠাৎ কোনো মেসেজে ক্লিক করে লিঙ্কে প্রবেশ করেছে, বুঝতে পারে না। সে অতটা পাত্তা দেয় না, কিন্তু সব কিছু চেক করে যখন কম্পিউটার অন রেখে মেইন অফিসারের কাছে গিয়ে টাকার পরিমাণের হিসেব দেয়, কিন্তু এইদিকে নিলয় তার কাজ শুরু করে দিয়েছে। সে দেখতে পায় এই কম্পিউটারে সবগুলো শাখা ব্যাংকের অ্যাকাউন্টের হিসেব রাখা আছে। যাদের অ্যাকাউন্টে বেশি বেশি টাকা সেগুলো আলাদাভাবে সাজিয়ে রাখা হয়েছে, যে শাখায় যতগুলো অ্যাকাউন্টে টাকা আছে সেগুলো আলাদা করা। নিলয় আগে মেইন অ্যাকাউন্টটি হ্যাক করে পাসওয়ার্ড চেঞ্জ করে নেয়। এমনকি এবার যদি পাসওয়ার্ড যতবারই চেঞ্জ করা হবে সেটা আর চেঞ্জ হবে না, ওয়ার্নিং দেওয়া হবে, তারপর পুরো অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। নিলয় মুচকি হাসতে থাকে। এবার কোথায় যাবে ওরা? নিলয় তার বাবার অ্যাকাউন্ট চেক করে চেক বইয়ের নাম্বার দিয়ে সেখানে 30 লাখ টাকা আছে। নিলয় তার নিজের ব্যাংক অ্যাকাউন্ট সেই টাকাগুলো সেন্ড করে নিয়ে সেন্ডিং মেসেজ ডিলিট করে দেয়। তারপর মেইন অফিসারের কম্পিউটারে একটি মেসেজ দেয়। হ্যালো, মাই নেম ইজ হারকিলিস। তোমার এই কম্পিউটারটি হ্যাক করা হয়েছে। তোমার কম্পিউটারের যাবতীয় অ্যাকাউন্টগুলো হ্যাক করা হয়েছে। তোমার অনেক গোপন তথ্য ফাঁস হতে চলছে। চেক করো তোমাদের সব কিছু ঠিক আছে কিনা। অফিসার সঞ্জয় দত্ত অবাক হয়, ভয় পায়। হঠাৎ এমন মেসেজ কে দিল? কোনো নাম্বার দেখা যাচ্ছে না, কোনো জিমেইল নেই, সবগুলো ব্ল্যাঙ্ক। সঞ্জয় অ্যাকাউন্ট চেক করে, হ্যাকার যা বলেছে তাই হয়েছে। সে তাড়াতাড়ি রিকভারি দিতে যায়, কিন্তু নিলয় রিকভারি মেইল নিজের একটা বানানো জিমেইলে সেট করে দিয়েছে। নাম্বারগুলো রিমুভ করে দিয়েছে। নিলয়ের জিমেইলেই কোড আসে, কিন্তু নিলয় তো কখনো কোড দেবে না। সঞ্জয় ভয় পায়, সে ঘামতে থাকে। তার ব্যাংকের সবগুলো শাখা অ্যাকাউন্টের যে মেইন অ্যাকাউন্টগুলো আছে সেইগুলো সব হ্যাক করা হয়েছে। সঞ্জয় বুঝতে পারে না কী করবে, মাথা কাজ করে না তার। এমনটা কেন হলো, কিভাবে হ্যাক হলো বুঝতে পারে না। নিলয় মেসেজ দেয় আবারও, সেখানে লেখা, আমি কিছু নষ্ট করব না যদি সবগুলো অ্যাকাউন্ট টাকা যথাযথভাবে একদিনের ভিতর ফেরত দেন, তবে আপনাদের সব তথ্য ফেরত দিয়ে দিব। আপনাদের নিজের অ্যাকাউন্টেও ফেরত দিব, কিছু নষ্ট হবে না। সময় মাত্র 24 ঘন্টা, না হলে সবগুলো অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নিব আর আপনার সব তথ্য পুলিশের কাছে দিয়ে দেব। নিলয় মেসেজটা দিয়ে কম্পিউটার বন্ধ করে দেয়। তারপর সোজা বাজারে চলে আসে। তার অ্যাকাউন্ট থেকে 30 লাখ টাকা তুলে নিয়ে সে সোজা হাসপাতালে যায়। ব্যাগ ভর্তি টাকা নিয়ে হাসপাতালে আসলো। তার বাবা বসে আছে হেলান দিয়ে বেডের ওপর, পাশে নীলা, ফাহি, হিনা, আরশাদ বসা। নিলয়কে দেখে ফারজুক বলে, আমাকে দেখতে সে এখন এসেছে, মরলেও তো খোঁজ নেবে না। নিলয় কিছুই বলে না। হেনা সব কিছু বলে যে নিলয় এসেছিল, ব্যাংকে গিয়েছিল। নিলয় ব্যাগ বাড়িয়ে দিয়ে বলে, আপনার 30 লাখ টাকা এই ব্যাগে। টাকা তুলে নিয়ে এসে ব্যাংকের অ্যাকাউন্ট খুলে আগে ভালোভাবে খোঁজ নিবা যে কোন ব্যাংকে পুরাতন, কোন ব্যাংক রেকর্ড ভালো, কোন ব্যাংকের লোকদের ব্যবহার ভালো, সুবিধা অসুবিধা কি কি। সুদের হার না দিলেও সব ব্যাংকে যে ইসলামিক ব্যাংক হবে এমন না। তুমি সৎ মানুষ, সুদ দেবা না। অ্যাকাউন্টে টাকা রাখলে তাই বলে এটা ভাববে না সেই ব্যাংকটা ভালো। এরকম ভুল রকম নেক্সট টাইম করবেন না। যদি করেন তখন আমাকে কিন্তু পাবে না। হয়তো অনেক ঝামেলা করে টাকা উঠিয়ে আনলাম, বাকিদের টাকা ফেরত দেওয়া হচ্ছে, দেখে নিও সব ঠিকঠাক আছে কিনা। ও আরেকটা কথা, আমি দেশের বাইরে যাব না।
নিলয় কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। ফারজুক সাহেব টাকার ব্যাগ পেয়ে অনেক খুশি হয়ে গেছে। নিজের জমানো হালাল টাকা পেয়ে তার সব অসুস্থতা চলে গিয়েছে। আল্লাহর শুকরিয়া আদায় করেন তিনি। সবাই খুশি হয়। এরপর তাকে রিলিজ দেওয়া হয়। এভাবেই কিছুদিন চলে যায়। একদিন নিলয় কম্পিউটারের সামনে বসে কানে হেডফোন গুঁজে জোরে গান শুনছিল। হেনা বেগম বাড়ির পেছনে পুকুরে পানি আনতে গিয়েছিল রান্নার জন্য। কলসি কাঁখে তুলতেই পা পিছলে পড়ে যান তিনি। ভারী কলসিটা ফসকে গিয়ে হাঁটুর ওপরে গিয়ে পড়ে। ওনার হাঁটু যায় মুচকে, ব্যথায় জোরে চিৎকার করতে থাকে। নীলা মাদ্রাসাতে ছিল। দুপুরের দিকে ফারজুক আর নীলা এমনকি সাথে বাড়িতে প্রবেশ করে। ঘটনার আধা ঘন্টা মনে হয়ে যায়। ওনারা এসে হেনাকে ডাকতে থাকে, কিন্তু পায় না। হঠাৎ চিৎকার শুনতে পায়। হেনা যন্ত্রণায় চিৎকার করছে, বাড়ির সবাইকে ডাকছে। নিলয় তার রুমে ছিল। নীলা ডেকেছে কিন্তু শুনতে পায়নি। পরে নীলা আর ফারজুক গিয়ে হেনাকে তুলে নিয়ে আসে। ফারজুক হেনাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। নীলা তার বাবাকে বলেছিল, ভাইয়াকে ডাকবো? না, জানোয়ারটাকে আর ডাকতে হবে না, সে ওভাবেই থাকুক। দেখি সে তার মাকে কখন খুঁজে পায়। তো ভাইয়া যদি... চুপ, চল আমার সাথে হাসপাতালে। নীলা আর কিছু বলে না, তার মাকে নিয়ে হাসপাতালে যায়। পায়ে ব্যান্ডেজ করে দেয় হেনার। ফারজুক বাড়িতে আসে, চুপচাপ বারান্দায় বসে। নিলয় 1.5 ঘন্টা পর বাইরে আসে, হেনাকে ডাকে। মা, কোথায় তুমি? ক্ষুধা লাগছে। তোর মায়ের মাথা চিবিয়ে খাবি, এনে দেবো? এভাবে কথা বলো কেন তুমি? তা তোমাকে স্যার স্যার বলে ডাকবো? তা স্যার, এখন ক্ষুধা লাগছে আপনার? কি করতে পারি বলেন আপনার জন্য? দূর মা, কই বলো। কম্পিউটার নিয়ে থাক। তোর মা হাসপাতালে, আরে পা ভেঙেছে, পুকুরে পড়ে গিয়েছিল, কানে তুমি হেডফোন গুঁজেছিলে। তোর এসব জানার কি দরকার? তোকে কতবার ডেকেছে? আর তুই? তোর কম্পিউটার আজকে আমি ভেঙে ফেলবো। হ্যাঁ। ফারজুক কথাগুলো বলে উঠে দাঁড়ায়। তারপর হাতে একটা লোহার রড নিয়ে এসে নীলয়ের রুমে প্রবেশ করে। নিলয় বুঝতেই পারে না কোন দিকে যাবে। ফারজুক এসে মনিটরের উপর জোরে একটা বাড়ি দেয়। বাড়ি দিতে দিতে সবগুলো সিপিইউ যা যা আছে ভিতর বাহির সবগুলো বাড়ি দিয়ে পুরোটাই একদম কাগজের মতো টুকরো টুকরো করে দিয়ে সব পানিতে ফেলে দেয়। নিলয় কিচ্ছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকে। সে ঘর থেকে বের হয়ে হাসপাতালে চলে আসে। সেখানে এসে তার মায়ের সাথে দেখা করে। নিলয় যদি তার মায়ের ডাকটা শুনতে পেত তাহলে হয়তো আজ এমনটা হতো না। নিলয় চুপচাপ মায়ের কাছে বসে কাঁদতে থাকে। কি ভাবছো তুমি? ফাহির কথা শুনে নিলয় কল্পনা থেকে বাস্তবে ফিরল। পিছনে তাকিয়ে দেখে ফাহি এসেছে। ফাহি নিলয়ের কাছে আসলো। নিলয়ের সামনে চেয়ারে বসে নিলয়ের হাত ধরল। নিলয় ফাহির ঠোঁটের দিকে তাকায়। ফাহি বলে, কি দেখছো এভাবে? তোমার ঠোঁট। কেন? চুমু খেতে ইচ্ছা করছে। ভূতে ধরেছে নাকি? ও, বারণ আছে? আচ্ছা, তবে থাক। সেটা কখন বললাম? তার মানে বারণ নেই, তাহলে একটা চুমু খেতে পারি? এখন এখানে? আবার কোথায় খেতে হবে? জায়গা বাধ্যতামূলক নয়। একটা চুমুর অভাবে আমার মাথা কাজ করছে না। ফাজিল, আমার ভয় করছে। আর যদি কেউ আসে? আসলে আসবে, তাতে কি? আমি তো আমার কি চুমু খাবো, তাই না? ইয়েটা কি? আমার আগামীর বউ। ইস, শুনতেই লজ্জা করছে। আচ্ছা, তাহলে সরে আসো। নিলয় ফাহিকে ডাকে। এমন সময় অর্ক ভেতরে আসলো। দুজনা দুদিকে সরে যায়। অর্ক বিষয়টা বুঝতে পারে, তাই রুম থেকে চলে যেতে থাকে, কিন্তু নিলয় যেতে বারণ করলো। নিলয় বলে, অর্ক, প্রতিটা হাসপাতালে, মসজিদ, মার্কেট, স্কুল, কলেজ, মাদ্রাসাতে সবখানে পুলিশ আর আর্মি ফোর্স সিভিল অবস্থান করো। আজ থেকে ওদের ডিউটির চারপাশে থাকে। কোনো সন্দেহজনক কিছু দেখলে তাকে ধরে এনে জাস্টিফাই করবে। আর মনে হচ্ছে অ্যানাকোন্ডা আরও বড় ব্লাস্ট প্ল্যানিং করছে, কিন্তু আমি সেটা হতে দেব না। বোমটা সে প্ল্যানিং করে ব্লাস্ট করছে কিভাবে জানি না স্যার, আমাদের বড় একজন হ্যাকার দরকার। তার সাহায্য পেলে হয়তো হ্যাকারদের লোকেশন ট্র্যাক করা যাবে। আচ্ছা, এসব নিয়ে ভেবো না। আমার কাছে অ্যানাকোন্ডার 2টো পুতুল দিয়েছিল, সেটা আমাকে দিয়ে যাও তো। ঠিক আছে স্যার। অর্ক কিছু সময়ের মধ্যে সেই 2টো পুতুল এনে দেয়। নিলয় সেগুলো নিয়ে অফিস থেকে বের হয়। যখন সে বের হতে যাবে তখন সবাই প্রশ্ন করে, স্যার কোথায় যাচ্ছেন? পুতুল নিয়ে খেলতে। আর কেউ প্রশ্নই করল না। নিলয় সোজা চলে আসে তার সিক্রেট অফিসে। অফিসের ভিতরে আরও 2জন ছেলে বসে আছে। ওরা 2জন নিলয়ের স্পেশাল লোক। নিলয় দরজার কাছে আসলো, ফিঙ্গার ছাপ দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করে। নিলয়কে দেখে ওরা 2জন তাকায়। একজনের নাম সিয়াম আর একজন মাসুম। সিয়াম বলে,
কি হয়েছে ভাই, কোনো সমস্যা? 1 বছর পর তুমি আসলে এত লেট। হ্যাঁ, ডার্ক ওয়েবে কোনো নিজস্ব সাইট পেয়েছি যেটার নাম অ্যানাকোন্ডা। সে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে তাকে ট্রাই করব। সে অনেক চালাক। আমার পরিবার ও বৃদ্ধাশ্রম বোমা ব্লাস্ট করে উড়িয়ে দিয়েছে। কি বলো ভাই, তোমার সাথে মাইন্ড গেম? তাকে কি খুঁজে পেয়েছো? সেটার জন্য এখানে এলাম। প্রুফ বলতে এই দুটো জিনিসই আছে। তোরা এই দুটোর ব্যবস্থা কর। সে আমাকে কল করেছিল, নাম্বারটা সাজানো। এটা তোমার কাজ, সে ভেবে খুঁজে বের করতে পারবে না। যাই হোক, বসের কাছে হ্যাকার সে লুকোচুরি খেলতে থাকে। নিলয় পিসির সামনে বসলো। তার ফোন বের করে নিলয় ডার্ক ওয়েবে প্রবেশ করেছে। পুরনো সেই জগৎ যেখানে নিলয়কে সবাই ভয় পেত। সেই ভয়ের নাম ছিল দ্য ডার্ক হারকিউলিস। নিলয় তার সাইটে প্রবেশ করে। নিলয় অ্যানাকোন্ডার কথা ভাবছে। সে একজন ব্যাড হ্যাকার, সে সাইবার অপরাধী। যারা এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত থাকে তাদের সাইবার অপরাধী বলে। হ্যাকার যারা আক্রমণকারী বা অ্যাটাকার বা সাইবার ক্রিমিনাল নামেও পরিচিত। কম্পিউটার সিস্টেম এবং দুর্বলতা সম্পর্কে তাদের জ্ঞান ব্যবহার করে লক্ষ্যের প্রতিরক্ষা লঙ্ঘন করে। অ্যানাকোন্ডা একটু সিস্টেমে প্রবেশের জন্য সফটওয়্যার দুর্বলতা, দুর্বল পাসওয়ার্ড বা নিরাপত্তা ভুল কনফিগারেশন শোষণ করে। নিলয় বুঝতে পারে না সে ভুলটা কী করলো। ডেটা পরিবর্তন বা মুছে ফেলা, পরিবেশগুলোকে ব্যাহত করা বা আরও আক্রমণের জন্য একটি লঞ্চ প্যাড হিসেবে আপোস সিস্টেম ব্যবহার করেছে। সাধারণত ফিশিং, হ্যাকিং, সাইবার নির্যাতন, পরিচয় চুরি করা, স্প্যামিং এই ধরনের অপরাধ বেশি সংঘটিত হয়। তবে বর্তমান সময়ে বহুল ব্যবহৃত সাইবার হামলার অন্যতম একটি হচ্ছে ফিশিং, ভিশিং ও স্মিশিং। ফিশিং একটি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আক্রমণ যেখানে আক্রমণকারী বিশ্বস্ত ব্যক্তি হিসেবে অবস্থান করে এবং ভিকটিমকে ভুয়া ইমেল পাঠায়। এই ইমেলের লিঙ্কে ক্লিক করলে এই সমস্ত তথ্য চলে যায় হ্যাকারদের হাতে। জনপ্রিয় ওয়েবসাইট, স্টোরেজ বা প্ল্যাটফর্মের নামেও ছদ্মবেশে গ্রাহকদের অ্যাকাউন্ট, পাসওয়ার্ড সহ বিভিন্ন সংবেদনশীল তথ্য ফিশিংয়ের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে সাইবার ক্রিমিনালরা। এছাড়াও ম্যালওয়্যার ও ভাইরাস ছড়াতেও ব্যবহার হচ্ছে এটি। এই ধরনের ক্রেডেনশিয়াল ফিশিংগুলো ব্যক্তি ও কর্পোরেট প্রতিষ্ঠান উভয়কেই টার্গেট করে, তাদের হামলা পরিচালিত করে। ভিশিং মানে ভয়েস ফিশিং। যখন কম্পিউটার বা ইন্টারনেট নিয়ে বেশ সতর্ক তখন হ্যাকার হ্যাকিং কার্যক্রম চালিয়ে যেতে পারে একটি ফোন কলের মাধ্যমে। সাধারণত ফোন করে ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য চাওয়া হয় এই হ্যাকিংয়ের মাধ্যমে, যেটা নিলয়কে করেছে অ্যানাকোন্ডা। নিলয় বুঝতে পারে অ্যানাকোন্ডা তাকে কেন কল করেছে, তার লোকেশনের জন্যই সে কল করেছে। এছাড়াও অ্যানাকোন্ডা এই ফোন কলের মাধ্যমে যে কারোর সাথে ডেবিট কার্ড নাম্বার, ক্রেডিট কার্ড নাম্বার, বিভিন্ন পাসওয়ার্ড বা পিন নাম্বার নেবার জন্য ভিশিং সাজিয়ে থাকে। কলটি এমনভাবে করা হয় ভিকটিম বুঝতেই পারবে না হ্যাকার কল করেছে বা তাকে ধোঁকা দেওয়া হচ্ছে। আমাদের দেশে বিকাশের মাধ্যমে এমনটি প্রায় করা হয়। বলা হয়, আমি বিকাশের কাস্টমার কেয়ার থেকে বলছি, আপনার এই তথ্যগুলো লাগবে, না দিলে আজকের ভেতরে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। অসচেতন কাস্টমাররা অজ্ঞাতবশত তাদের গুরুত্বপূর্ণ তথ্য যেমন পিন নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দেন। এরপর যা হওয়ার তাই ঘটে। বাইরের দেশগুলোতেও এমনটি হয়। যেমন যারা কোনো কোম্পানিতে কাজ করে তাদের ফোনে কল দিয়ে বলা হয়, আমি অমুক কোম্পানির আইটি ডিপার্টমেন্ট থেকে বলছি। ভিশিং হ্যাকিংয়ে মূলত ভিকটিমকে ভয় দেখানো হয়, যেমন এখনই তথ্য না দিলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে বা অফিসের কাজে জরুরি এই তথ্যগুলো লাগবে ইত্যাদি। মানে SMS ফিশিং এর মাধ্যমেই হ্যাকার ইন্টারনেট ব্যবহার না করে শুধু টেক্সট মেসেজের মাধ্যমে হাতিয়ে নিতে পারে হাজার হাজার টাকা। অ্যানাকোন্ডা নিলয়কে মেসেজ দিয়েছিল কিনা সেটা চেক করার জন্য নিলয় তার ফোন চেক করে। নিলয় অবাক হয়, সাথে ভয়ও পায়, কারণ যেদিন ওর মা বাবা বোনকে বোম দিয়ে মারা হয় সেদিন সন্ধ্যায় নিলয়কে ডিরেক্ট মেসেজ করেছিল অ্যানাকোন্ডা। নাম্বারটি হলো 11টা 1, যে নাম্বার থেকে নিলয়কে কল করে অ্যানাকোন্ডা। তবে মেসেজের মাধ্যমে যেভাবে টাকা হাতানো হয়, অ্যাকাউন্টে টাকা ক্যাশ ইন হতো, সঙ্গে সঙ্গে কেউ একজন কল করে বলতো, ভাই ভুল করে আপনার ফোনে টাকা চলে গেছে, দয়া করে পাঠিয়ে দিন। আপনি ব্যালেন্স না চেক করে টাকা পাঠালেন তো আপনার টাকা চলে গেল তাদের হাতে, অথচ আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই আসেনি। এই ধরনের হ্যাকিংয়ের ক্ষেত্রে কোনো পরিচিত নাম্বার ব্যবহার করা হয়, যেমন বিকাশ, রকেট, পেপল ইত্যাদি। দেখে বুঝতেই পারবেন না এটা ফেক নাম্বার। অন্যান্য দেশে যাদের পেপল আছে তাদের ফোনে মাঝে মাঝে এমন হ্যাকিং মেসেজ আসে যারা ভুল করে তথ্য রিপ্লাই দেয়
তাদের সব তথ্য চলে যায় হ্যাকারের হাতে। কখনো কখনো টেক্সট মেসেজে লিঙ্ক পাঠিয়ে বিভ্রান্ত করা হয় ভিকটিমকে। লিঙ্কে ক্লিক করে ফিশিং সাইটে চলে যায় এবং ইউজার বুঝে ওঠার আগেই সে হ্যাকিংয়ের শিকার হয়। নিলয় ডার্ক ওয়েবে ডুবে নিজের বানানো হারকিউলিস সাইটে প্রবেশ করে। তারপর একটা লিঙ্কে ক্লিক করে আর একটা সাইটে নিয়ে যায়। সেখানে তার বানানো জিমেল আইডি পাস দিয়ে প্রবেশ করলো। এরপর অ্যানাকন্ডার পাঠানো নাম্বারটি সেখানে বসায়। নেক্সটে ক্লিক করে, একটা নতুন পৃষ্ঠা আসে। সেখানে একটি কঠিন 19 সংখ্যার ক্যাপচা আসলো, আর সেটা একটি চিত্র আঁকতে হবে এবং সেটা 3 মিনিটের ভিতরে, না হলে আসল নাম্বার খুঁজে পাওয়া যাবে না। নেক্সট আবার এই পেজে আসতে হলে 6 ঘন্টা অপেক্ষা করতে হবে। নিলয় নেক্সটে চাপ দেয়। একটি ক্যাপচা আসলো। নিলয় ক্যাপচার দিকে তাকিয়ে থাকে পুরো 1 মিনিট। কোনো উত্তেজিত না হয়ে চুপচাপ মনোযোগ দিয়ে ক্যাপচা সাজাতে থাকে। সাজাতে সাজাতে শেষ পর্যায়ে চলে এসেছে। সংখ্যার মাধ্যমে চিত্র প্রদর্শিত হবে আর 20 সেকেন্ড বাকি আছে, কিন্তু এখনও 15তে আটকে আছে। আর 10 সেকেন্ড। নিলয় মিলিয়ে ফেলেছে। সময় পার হলে নেক্সট অপশান আসতে 10 সেকেন্ড সময় নেয়। নিলয় সব কিছু মিলিয়ে চুপচাপ বসে থাকে। তারপর 10 সেকেন্ড পর নেক্সট অপশানে আসলো। নিলয় সেখানে ক্লিক দেয়। তখনই নাম্বারটি আসল নাম্বার চোখের সামনে ভাসতে থাকে। তার মানে ক্যাপচার সঠিক হয়েছে। নিলয় দীর্ঘ একটা শ্বাস ছেড়ে পিসির দিকে তাকালো। রবি একটি নাম্বার নিলয় নাম্বারটা তার ফোনে পাতায়। ফোনে 4 ডিজিটের পাতাতেই যার নামটা ওর সামনে ভেসে উঠল, নিলয় অবাক হয়ে সেই নামটা দেখে, কারণ নাম্বারটা তার ফোনে সেভ করা খুব পরিচিত একজনের নামে। নিলয় মুচকি হাসে, মনে মনে বলে, ইস, তাকে ভালোবাসলাম, নিজের কাছে রাখলাম, সে আমার সাথে মাইন্ড গেম খেললো। কিন্তু সে একা, নাকি তাকে দিয়ে গেমস খেলানো হচ্ছে অন্য কেউ? তবে খেলতে থাকুক, আমিও দেখতে চাই সে কতটা খেলতে পারে। নিলয় তার পিসি বন্ধ করে সিয়ামকে ডাক দেয়। সিয়াম বলে, ভাই তোমার কাজ শেষ। পুতুলগুলোর ভিতরে ক্যামেরা ছিল, লাইভ ক্যামেরা আর রেকর্ড চিপ, মেমোরি চিপও আছে, লোকেশন ট্র্যাক চিপ ছিল। তুমি যে এখানে এসেছো সেই লোকেশনও জানে, কিন্তু আমি লোকেশন চেঞ্জ করে একটা ফেক লোকেশন সেট আপ করে দিয়েছি সেই চিপে। এখন তুমি যেখানে যাবে এটা একটি ফেক লোকেশন দেখাবে। নষ্ট করিনি, তবে ক্যামেরাগুলো নষ্ট করেছি। মেমোরি আছে যেটার মাধ্যমে অডিও তুমি শুনতে পারতে। মেমোরির উপরে সিরিয়াল নাম্বার, সেখানে 24 সাল আছে। সিরিয়াল নাম্বার থেকে মেমোরির ডিটেলস বের করেছি। আর সেই সিরিয়াল অনুসারে মেমোরি কোম্পানির সাইট থেকে সেই লোকেশন পাওয়া গেছে। তা হলো গুলিস্তানের একটি দোকান থেকে একাধিক মেমোরি কেনা হয়েছে। আমাদের সেই দোকানদের আশেপাশে সিসি ক্যামেরা চেক করলে বোঝা যাবে কে কিনেছে। দোকানগুলোতে খোঁজ নিতে হবে। উফ, আমার টিমকে এখানে নিয়ে যাওয়া না। আমি জানি হ্যাকার কে, তাকে এতটা কাছে ভেবেছি, এতটা ভালোবাসা দিয়েছি, নিজের কাছের মানুষ হিসেবে দেখেছি। সে আমার পরিচিত খুব। টিমকে জানালে তার কাছে খবর চলে যাবে। তাহলে এখন কি হবে? তোরা আছিস তো, তোরা কাজটা কর, আমি তার উপর নজর রাখছি। শুভকে বলি নজর রাখার কাজটা করতে। ঠিক আছে। শোন, তোদেরকে একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বার 1 থাকবে। এর লাইভ লোকেশন আমাকে জানাবি। আমি নতুন ফোন নাম্বার নিয়েছি, নাম্বারটা দিয়ে যাচ্ছি, সেখানে তোদের সাথে কথা হবে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। নিলয় মুচকি হাসতে থাকে। নিলয় যেদিন কম্পিউটার নষ্ট করে নিলয় অনেক কেঁদেছিল, কারণ নিলয় ছিল হ্যাকারদের বস। তার 2 জন সঙ্গী ছিল, তারা হলো সিয়াম আর মাসুম। নিলয়কে যখন বাসা থেকে তাড়িয়ে দেয় তখন সে সোজা এদের কাছে আসে। নিলয়কে ওরা নিজেদের কাছেই রেখেছিল। প্রথম 1.5 বছর ওরা অনলাইনে কত কিছু করেছে। মানুষকে নিয়ে তারা গেমস খেলেছে, টাকার উপরে শুয়েছে। নিলয়দের একটা পাওয়ার দরকার ছিল, আর সেই পাওয়ারটার নাম ছিল কোনো সরকারি অফিসার হওয়া। নিলয় সেটাই করে। বাংলাদেশি সেনাবাহিনীর অফিসিয়াল সাইট হ্যাক করে সেখানে এত বেশিবার অ্যাটাক দেয়, পুরো সাইট নিজেদের কন্ট্রোলে নিয়ে রাখে ওরা। সেখান থেকেই সেনাবাহিনীর মেজরের নাম্বার পায়। নিলয় তার গ্রামে তার অ্যাসিস্ট্যান্টদের মিথ্যে গল্প শোনায়। আসল গল্পটি নিলয়, মাসুম আর সিয়ামই জানে। নিলয় তার অতীত কল্পনা করে হাসতে থাকে, কিন্তু নিলয় সেই অতীত এখন প্রকাশ করতে চায় না। সময় মতো অ্যানাকন্ডার সাথে সে গেমস খেলে, তাকেই নিজের মাইন্ড গেমে ফেলবে। অ্যানাকন্ডা চেয়ারে বসে সিগারেট টানছে। ওর পিছনে 5 জন লোক দাঁড়িয়ে। অ্যানাকন্ডা হাসতে থাকে, কারণ অ্যানাকন্ডা নিলয়ের প্রতিটি পদক্ষেপ জানে। নিলয় কোথায় আছে, কী করছে সেটা বুঝতে পারে অ্যানাকন্ডা।
নিলয়ের সাথে শত্রুতা কেন? অ্যানাকন্ডা জানে কেন নিলয়ের সাথে শত্রুতা আছে তার, যেটা বাহিরের কেউ জানে না। অ্যানাকন্ডা এখন হাসছে, তার কারণ হলো নিলয় তার সব ফোর্সদের বলেছে হাসপাতাল, মার্কেট, শিশু পার্ক, পাবলিক প্লেস, মাদ্রাসা, স্কুল, কলেজে তার ফোর্স পাঠানো হয়েছে। কিন্তু অ্যানাকন্ডা এই খবরটি তখনই জানে, তাই সে নতুন প্ল্যান করে। একবার সে বুড়োদের মেরেছে, এরপর সে সিদ্ধান্ত নেয় শিশু পার্কে বিকেলে বয়স্ক ব্যক্তিরা জগিং করতে আসে, সেখানে ব্লাস্ট করাবে। অ্যানাকন্ডা বোম বানানোর জন্য তার লোকেদের ডেকেছে। সে বলে, বয়েস রেডি হয়ে যাও, শিশু পার্কে বাচ্চাদের সাথে বয়স্কদেরও উড়াতে হবে এবার। শিশু পার্কে টার্গেট করেছি, সবচাইতে বড় পার্ক হলো সেক্টর পার্ক। সবাই আমরা সেখানে গিয়ে বাচ্চাদের ব্যাগে বোম রাখবো, তারপর আমি নিজের দায়িত্বে ব্লাস্ট করব। সবাই রেডি? অ্যানাকন্ডার কথা মতো সবাই বোম বানাতে থাকে। অ্যানাকন্ডা কে? সে কেন নিলয়ের পেছনে পড়েছে? তার বিশেষ কারণ তো আছেই, যেটা নিলয়ও জানে, আবার অ্যানাকন্ডাও জানে। নিলয় নিজের মতো প্ল্যান করেছে, আর অ্যানাকন্ডা এবার খেলবে অন্যভাবে। মানুষ মারার জন্য দায়িত্বহীনতার কারণে নিলয়কে অপমান করা হবে, জনগণ আন্দোলন করবে। অ্যানাকন্ডা আন্দোলনেই বোম ব্লাস্ট করার প্ল্যান করেছে। সে সিগারেট টানতে টানতে নিলয়কে উদ্দেশ্য করে বলে, নিলয়, এক ডালে 3টে পাখি, একটা গুলিতে একটা পাখিই মরবে, কিন্তু একটা বোমে সবগুলো পাখিও মরে পড়বে। তুমি আর তোমার টিম হলো সেই পাখি। সময় হলে তোমাদের অফিসটাকেই ধ্বংস করব, এটা আমার চ্যালেঞ্জ। নিঝুম রাতের আন্ধারে শয়তান বের হলে কুকুর যখন দেখে তখন ঘেউ ঘেউ করে উঠে। শয়তান যখন তার ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে কুকুরের দিকে তাকালে কুকুর ভয়ে কেঁদে ওঠে। আমি শয়তান, তোমাকে ধ্বংস করতে আসছি। পারলে তুমি আমাকে খুঁজে বের করো। হু অ্যাম আই? I am the devil hacker, Mr. Anaconda. Ha 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 ha. Niloy, I am coming. নিলয় জোরে হাসতে থাকে। হ্যাকারের লুকোচুরি দেখতে নিলয়ের এখন বেশ ভালো লাগছে। নিলয়কে সে চ্যালেঞ্জ দিয়েছিল নিলয়কে না জেনেই। অ্যানাকন্ডা জানেই না নিলয় একজন হ্যাকার। ফরজুক সাহেব কম্পিউটার নষ্ট করে তারপর নিলয় মন খারাপ করে থাকতো। সেই ঘটনার 2 মাস পর নিলয় বাইরে গিয়েছিল রাতে। রাহিকে দেখতে প্রায় গলাতে ফাঁস দিচ্ছিল। নিলয় তাকে আটকায়, আর সেসব তন্ময় ভিডিও করে সবার সামনে প্রেজেন্ট করে। দোষ হয় নিলয়ের। রাহির সাথে তন্ময় সম্পর্কের ফলে রাহি সুইসাইড করতে যায়, কিন্তু মাঝখানে ফেসে যায় নিলয়। ফলেই ফারজুক সাহেব তাকে বাড়ি থেকে বের করে দেয়। নিলয় তখনই ঢাকাতে এসে মাসুমদের সাথে থাকে। সিয়াম আর মাসুম এসেছে মার্কেটে। এখানে 100 বেশি ইলেকট্রনিক্স দোকান আছে। এত দোকান ওরা কিভাবে খুঁজে বের করবে? তবুও মিশন কমপ্লিট তো করতেই হবে। দুজন নেমে পড়ে কাজে। এদিকে অ্যানাকোন্ডা এসেছে এখানে। তার আজকে মেমোরি লাগবে, কারণ আজকে মিশনটা হবে নিলয়ের জন্য শেষ দিন। কারণ নিলয়কে ফাটাতে হবে অনেকগুলো ভয়েস। নিলয় এখন শহরের বাইরে আছে, লোকেশনে সেটাই দেখিয়েছিল, কিন্তু নিলয় কোথায় যেন গিয়েছিল। একটা সেট আপ রুম ছিল, এরপর হুট করে লোকেশন চেঞ্জ হয়। নিলয়কে ঢাকার বাইরে দেখায়, কিন্তু অ্যানাকোন্ডা জানে না সেখানে একটা ফেক লোকেশন চিপ লাগানো হয়েছে। অ্যানাকোন্ডা 5টা মেমোরি কার্ড কিনে চলে যায়। সিয়াম আর খুঁজতে খুঁজতে জনতা ইলেকট্রনিক্স দোকানে আসলো। গরমে ওদের অবস্থা খারাপ। কি চাই ভাই? মেমোরি কার্ড লাগবে। মেমোরি তো ছিল, মাত্র ফুরিয়ে গেছে। একজন 5টা নিয়েছে। জানি না, সে প্রায় দিনই অনেকগুলো করে মেমোরি কার্ড কিনে নিয়ে যায়। তো আপনাকে তো খুঁজেছি আমরা। মানে? আমরা সিআইডি। এই যে কার্ড। স্যার, আমি কিছু করিনি। সেটাই তো পরে বুঝবো। তোর দোকানের আশেপাশে সিসি ক্যামেরা আছে? হ্যাঁ, আমার দোকানে আছে, ওই যে দেখুন। আচ্ছা, দেখি ফুটেজ। গত 1-1.5 মাসের সবগুলো ফুটেজ চেক করতে হবে। দেখে জানাবি কোন ব্যক্তি মেমোরি কিনতে আসে। ঠিক আছে স্যার। ওরা 3জন মনিটরের সামনে বসেছে। সিয়াম সিনগুলো কাট কাট করে দেখতে থাকে, কারণ দোকানদার জানিয়েছে সে কখন কখন আসে। মাসখানেকের ভিতরে 3 বার এসেছে দোকানে। দোকানি বলে, স্যার, এই লোকটা, এই যে উনি আসে অনেকগুলো মেমোরি কার্ড কিনে নিয়ে যায়। ও, তাহলে তুমি চান্দু এমনটা করো। জানতাম না তুমি এত বড় খেলোয়াড়। কিন্তু তুমি নজরে পড়ে গেছো কিলিস দ্য ডার্ক টিমের কাছে। তুমি এবার বেঁচে দেখাও। স্যার, আমি কিছু আর জানি না। হ্যাঁ, থানাতে চালান করে দিতে হবে এটারে। না থাক, ছেড়ে দিই। শোনো, তোকে ছেড়ে দিব যদি তুই কাউকে কিছু না বলিস। কেউ যদি তোর কাছে এসে জানতে চায়, বলবি তুই কিছু জানিস না। ঠিক আছে স্যার। ওরা সিসি ক্যামেরা ফুটেজ কালেক্ট করে নিয়ে আসে। বেশ কষ্ট করতে হয়নি ওদের। নিলয়ের নতুন নাম্বারে মেসেজ করে সবকিছু জানিয়ে দেয় মাসুম আর সিয়াম। সাথে সিসি ফুটেজও আছে।
শুভকে কল দেয় নিলয়। শুভকে বলে, তোমাকে যে লোকেশন দিয়েছি খুঁজে পেলে? জি স্যার, পেয়েছি। এটা একটা বন্ধ পাবলিক টয়লেট, কিন্তু এর ভিতরেই আসলে রহস্য। বুঝে গিয়েছি। আচ্ছা, আজকে রাতে মিশনে যাব। নিলয় ফোন কেটে দেয়। সময় পেরিয়ে যায়। এনাকোন্ডা অনেকগুলো বোম বানিয়ে ফেলেছে। এবার পালা শিশু পার্কে গিয়ে বোম ব্লাস্ট করানো। নিলয় জানে না অ্যানাকোন্ডার প্ল্যান কি, আবার অ্যানাকোন্ডা জানে না নিলয় তাকে চিনে ফেলেছে। নিলয় অফিসে বসে আছে। দারোয়ানা আসে তার কাছে। একটা পুতুল দিয়ে যায় দারোয়ান। সেখানে একটা কাগজে লেখা, মিস্টার অফিসার, সময় হয়ে এসেছে গেমসটা শেষ করার। আজকে আমার ডে, কালকেও আমার ডে, তবে কালকে হবে তোমার জন্য শেষ দিন। আমি কে সেটা খুঁজে পাবে না কখনো, তাই গেমসটা হার মেনে নাও। বিদায় অফিসার। বুম। বিকেল হয়েছে। হঠাৎ খবর আসে শিশু পার্কে বোম ব্লাস্ট করানো হয়েছে। নিলয়ের কাছে সবার আগে খবর এসেছে। নিলয় বুঝতে পারেনি অ্যানাকোন্ডা এরকম একটা প্ল্যান করবে। নিলয় জানে এরপর ওর পালা। নিলয় সব অফিসারদের সেখান থেকে চলে যেতে বলে। তারপর পুতুলের আওয়াজটা শুনতে পায় নিলয়। নিলয়, তুমি আমার থেকে অনেক ছোট। ছোট কেন বলেছি জানো? কারণ তুমি আসলে রহস্যের জগতে এখনো বাচ্চা। তোমাকে নিয়ে খেলতে মজা নেই। তুমি একদমই বোকা আর হাদারাম। শুধু গায়ে শক্তি আছে, কিন্তু তুমি খেলতে পারো না। তোমার সময় শুরু হয়ে গেছে। নিলয় মুচকি হাসলো। সিয়ামকে মেসেজ করে জানিয়ে দেয় কি করতে হবে। সিয়াম অ্যানাকোন্ডার ফোন কেটে মেসেজ দেয়। অ্যানাকোন্ডা রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট জ্বালিয়েছে। মেসেজ আসতেই সিন করে। সেখানে লেখা দেখতে পায়, তোমার আসল নাম্বার এটা তো? পারলে তুমি আমার লোকেশন খুঁজে বের করো বাচ্চা। তোমার অফিস একটি বাথরুমের রুমের মতো বানানো, তাই না? চাইলে সেটা বোম দিয়ে উড়িয়ে দিতে পারি। তোমার কি মনে হয় না আমি জানি না তুমি কে? এই হ্যাকারের লুকোচুরিতে তুমি বাচ্চা, আমি না। মাইন্ড গেম তুমি খেলোনি, তোমাকে খেলানো হয়েছে। তোমার বাবার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। কাউন্টডাউন আমার জন্য নয়, বরং তোমার জন্য শুরু হলো। তুমি ঠিক করো, আমি তোমার ঠিকানায় আসবো নাকি তুমি আমার ঠিকানাতে আসবে। সিদ্ধান্ত তোমার। তবে আর লুকোচুরি নয়। তোমার লোকেশন আমি আরও 2 দিন আগেই ট্যাগ করে ফেলেছি। এবার তুমি জানো কি করবে। সিদ্ধান্ত তোর, কাজ আমার। নিলয়ের মেসেজ পড়ে অ্যানাকোন্ডার হাত পা কাঁপছে। সে বুঝতে পারে না তার এমন সিক্রেট কিভাবে ফাঁস হলো। নিলয়কে সে এবার সরাসরি মেরে ফেলবে, তাই ওর লোকদের সবাইকে ডেকেছে একটা বিল্ডিংয়ে। অ্যানাকোন্ডা মেসেজ দেয়, ঠিক আছে, চলে আসো। শহরের মাঝে যে ভাঙা বিল্ডিংয়ের 6 তলায়, সেখানেই দেখা হবে। সময় মাত্র 1 ঘন্টা। নিলয় হাসতে থাকে। অ্যানাকোন্ডা আগে যে সেখানে গিয়েছে, নিলয় সেটা জানে। নিলয় রেডি হয়। বহু বছর পর সেই হ্যাকার স্যুট পরে নিল। পিছনে কে যেন এসে দাঁড়িয়েছে। এই মিশনে আর্মি পোস্ট নেবে না সে, নিলয়ের পার্সোনাল মিশন। নিলয় ঘুরে তাকাতে দেখি ফাই এসে দাঁড়িয়েছে। নিলয় ফাইকে দিকে বলে, তুমি এই রুমে? কোথায় যাচ্ছ এত রাতে? এক শিকারীকে ধরতে সে নিজেকে বড় শিকারী মনে করে, কিন্তু সে রাস্তার একটা কুকুর ছাড়া কিছুই না। কি বলছো এসব? তোমাকে মাঝে মাঝে অনেক ভয় করে। তোমাকে নিয়ে হুমকির চিঠি দেখলে গা শিউরে ওঠে। কি হবে তোমার? তোমার সাথে বিয়ে হবে দ্রুত, অপেক্ষা করিও। কিন্তু কিন্তু কোথায় যাচ্ছ? ওটা জাহান্নামে ছাড়া কিছুই না। বাই। নিলয় রুম থেকে বের হয়। সিয়াম আর মাসুম রেডি করে নিয়েছে। নিলয় একটা বাইকে করে সোজা চলে আসে সেই বিল্ডিংয়ে। নিলয়ের মুখে মাস্ক। নিলয় বাইক রেখে হেঁটে হেঁটে 6 তলায় আসলো। চারপাশে কালো পোশাক পরা গার্ড দাঁড়িয়ে আছে। নিলয় হাসতে হাসতে কয়েকজন এসে নিলয়কে চেক করে। নিলয় চোখ দুটো দেখা যাচ্ছে। নিলয় থেকে কয়েকটা পিস্তল পায় ওরা। নিলয়কে একটা চেয়ারে বসতে বলে। অ্যানাকোন্ডা আসলো। নিলয়ের দিকে তাকিয়ে সে অবাক হয়, কারণ তার গায়ে যে পোশাক, সেই পোশাকের উপরে লেখা দ্য ডার্ক হারকিউলিস। অ্যানাকোন্ডা ভয় পায়, কারণ নিলয়কে যতটুকু না চিনে, সে তার থেকে বেশি চেনে হারকিউলিসকে। কারণ ডার্ক ওয়েবের হারকিউলিস একটা আতঙ্কের নাম। তার মানে নিলয় হারকিউলিস। অ্যানাকোন্ডা চেয়ারে বসলো। নিলয়ও বসলো। অ্যানাকোন্ডা বলে, এখন বুঝতে পেরেছি তুই আমাকে কিভাবে ট্র্যাক করেছিস। কারণ তুই নিজেই হ্যাকার। অনেকগুলো প্রশ্ন তোর ভিতরে, তাই না? তোর ভয়েস এমন কেন মনে হচ্ছে? মুখে মাস্ক। কি দরকার মাস্ক পরার? কারণ তোমাকে মারতে আমার মাস্ক খোলার দরকার পড়বে না। আমার মা বাবা বোনকে মেরেছিস, তোকে আমি মেরে ফেলবো। মশা যখন মরতে চায়, তখন সে রক্ত খেতে বসে।
আর উঠতে পারে না। সে চায় তাকে মারি। তোকে এখানে ডেকেছি মারতে, কারণ তুই আমার বাবাকে মেরেছিলিস। এজন্য আমিও তোর বাবাকে, তোর পরিবারকে মেরেছি। শত্রুতা শেষ হওয়ার দরকার ছিল। তোর মুখে মাস্ক কেন? আমি তো জানি তুই কে। উহু, মাস্ক খোলা যাবে না। দেখ, তোর বাবা নিজের মৃত্যু ডেকে এনেছিল। সে ছিল একজন ড্রাগস ডিলার। ওর টাকা হাতিয়ে নিয়েছিলি প্রায় 100 কোটি। কিন্তু সেটা তুই জানিস কিভাবে? আমি তো জেনেছিলাম নিলয় হ্যাকার এসব করেছে। গাধা, সে হ্যাকারটা তো আমি নিজেই। ও, তার মানে তুই সব কিছু করেছিস? আমার বাবা তোর কোনো ক্ষতি করেনি। অ্যানাকোন্ডার কথা শুনে নিলয় জোরে হেসে দেয়। ওর হাসির শব্দ শুনে অ্যানাকোন্ডা অবাক হলো। নিলয় হাসতে হাসতে বলে, তোর বাবা আর্মি মেজর। যখন আমার প্রথমবার বর্ডার থেকে ডাক আটকেছিলাম, সেদিন উনি হুট করে আমাদের সবার প্রমোশন দেয়। ঘটনা কি? তারপর উনি আমাদেরকে আকাশের বাবার কাছে মিশনে পাঠায়, কারণ সে চেয়েছিল মেরে ফেলাতে আমাদের, কিন্তু পারেনি। আমরা জিতে এসেছিলাম। তোর বাবা আমাদের সবাইকে ক্রস ফায়ার করতে মারতে চেয়েছিল, পারেনি সেখানে। তারপর আর কি, তোর বাবাকে মারতে বাধ্য হই। তারপর আমি হয়ে যাই আর্মি মেজর। কিন্তু তোকে আর বাঁচিয়ে রাখবো না, বয়েজ। অ্যানাকোন্ডা কথাটা বলে সাথে সাথে নিলয়কে এসে 3 জন মারতে থাকে। নিলয়ের জুতার ভিতর থেকে চাকু বের করে 3 জনকে মারতে থাকে। অ্যানাকোন্ডার কাছে আসতে চাই, ঠিক তখনই অ্যানাকোন্ডা একটা সুইচ চাপ দেয়। তখনই নিলয়ের চেয়ারে থাকা বোম ব্লাস্ট হয়। নিলয় ছিটকে গিয়ে দৌড়ে পড়ল। অ্যানাকোন্ডা দৌড়ে যায়, নিলয়ের দিকে তাকিয়ে বলে, শালা, আমার বাবাকে মেরেছিলি ব্ল্যাকমেইল করে। আমি জানি না ভেবেছিস? গল্প কত বানাবি। আমি জানি আমার বাবার পার্সোনাল বিষয় হ্যাক করে তাকে ব্ল্যাকমেইল করে চাকরি নিয়েছিলি। যা, আমার বাবাকে গিয়ে বলবি আমি প্রতিশোধ নিয়েছি। অ্যানাকোন্ডা উঠে দাঁড়ায়, কোমর থেকে পিস্তল বের করে পিস্তলের যতগুলো গুলি ছিল নিলয়ের বুকে সবকটা শুট করে। নিলয় কয়েক সেকেন্ডের ভিতরে মারা যায়। অ্যানাকোন্ডা চেয়ারে এসে বসলো। সিগারেট জ্বালাতে দেখতে পায় অনেকগুলো ধোয়া বোমা এসে ওর সামনে পড়ে। অ্যানাকোন্ডা ভয় পায়। ভয়ে চিৎকার করতে যাবে, তখন সে কিছু টের পায় না। 2 মিনিটের ভিতরে ধোঁয়াগুলো সরে যেতে দেখতে পায় একটা চেয়ারে নিলয় বসে আছে। ওর লোকগুলো মরে পড়ে আছে। অ্যানাকোন্ডা ভয়ে উঠে দাঁড়ায়। তখনই টিক টিক করে শব্দ হয়। সে আবার বসে চেয়ারে। অ্যানাকোন্ডা বলে, নিলয়, তুই বেঁচে আছিস? তোকে তো আমি মেরে ফেললাম। নিলয় হাসতে হাসতে মুখের উপর থেকে মাস্ক খুললো। তারপর ইশারা করে সিয়ামকে আগের নিলয়ের উপর থেকে মাস্ক সরাতে। নিলয়ের কথা মতো মাস্ক সরায় সিয়াম। অ্যানাকোন্ডা দেখতে পায় এটা তারই অ্যাসিস্ট্যান্ট। নিলয় হাসতে হাসতে বলে, কি খবর মিয়ান? ভেবেছিস তোকে আমি চিনতে পারবো না? তোকে তো অনেক আগেই চিনতে পেরেছিলাম। তোর বাবার অপকর্ম করেছিল, তাকে বলেছিলাম আমার একটা চাকরির প্রয়োজন। ও, তার আগে বলি, তোর বাবা মেজর সিরাজ ছিল আর্মির প্রধান জেনারেল, কিন্তু সে হ্যাকার খুঁজছিল। তিনি বিডির বড় ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেবার জন্য এমন প্ল্যান করেছিল। আমাদের নিজের সেভের জন্য যখন একটা চাকরি দরকার পড়ে, তখন তার কাছে বলেছিলাম একটা চাকরি দিতে। তোর বাবা আমাদেরকে চিনতেই পারে না, বলে এসবের প্রয়োজন নেই। পরে আর কি তিনি বিশ্বাসঘাতকতা করলো। আমরাও তার সাথে সেম গেমটাই খেললাম। এরপর তাকে মেরে ফেলতে বাধ্য হই, কারণ সে আমাদের সবকিছু সবাইকে জানাতে চেয়েছিল। তাকে বলেছিলাম কোনো ক্ষতি আমরা করব না, কিন্তু তোর বাবা শুনেনি। আন্ডারওয়ার্ল্ডের আমাদের মারার জন্য তিনি টাকা লাগিয়েছিল, কিন্তু যাদের টাকা দিয়েছিল তাদেরই সবকিছু হ্যাক করে তোর বাবাকে মারি। কিন্তু তুই সব জানলি কিভাবে? তোর কথা তো কখনো জানি না। ওনার কোনো ছেলে আছে সেটা জানতে পারিনি কখনো। আর তুই যে ওনার ছেলে কখনো তো বুঝতেই পারিনি। মিয়ান হাসে নীলের কথা শুনে, কারণ মিয়ান ছিল নীলের অ্যাসিস্ট্যান্ট মেজর। মিয়ান হলো জেনারেল সিরাজের ছেলে। সিরাজ যখন মারা যাবে তার আগে সবকিছু ভিডিও করে রাখে তার রুমে। এরপর সেই ভিডিও মিয়ান খুঁজে পায়। তারপর নিলয়কে মারার প্ল্যান করে। হারুনের লোকদের টাকা দিয়ে নিলয়ের বাড়িতে বোমা সেট করে মিয়ান বলে, আমি তোর মা বাবাকে মেরেছি, তোর বোনকেও মেরেছি, গেম আবার, কিন্তু আমার সাথে ভালোই গেম খেলছিস। তারপর গুলি করে মিয়ানকে। নিলয়ের মিশন শেষ। নিলয় সেখান থেকে চলে আসে। তারপর 10 পর্যন্ত গুনতে বিল্ডিংয়ে বোম ব্লাস্ট হয়। নিলয় সাংবাদিকের সম্মেলনে আসে। তারপর বোম ব্লাস্টিককারীর কথা বলতে শুরু করলো। নিলয় বলে, সে ছিল একজন ভিন্ন দেশি। কালকে তার সাথে আমার টিমের গোলাগুলি হয়। সে নিজে বোমে নিজেই ব্লাস্ট হয়ে মরে গেছে। নিলয় ভাইয়ের কাছে আসলো। নিলয় বলে, এবার আর কোনো ভয় নেই, তোমাকে বিয়ে করতে পারবো। চলো তাহলে।
বিয়ে করি। ভাইয়ের কথা শুনে নিলয় মুচকি হাসলো। দুজনে গ্রামের বাড়ির দিকে রওনা দেয়। পিছনে কতগুলো সিকিউরিটি গাড়ি। গ্রামে নিলয় আর ভাইয়ের বিয়ে হবে। হ্যালো ভিউয়ার্স, গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, এটা আমাদের নতুন চ্যানেল, অবশ্যই তোমাদের সাপোর্ট দরকার। প্রচুর প্রচুর ভালোবাসা দিবেন।